হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা কেমন আছো? আমি জয়কলি জিকে থেকে তোমাদের সাথে লাইভ আছি। আমার নাম তাসনিম তাজবির পূর্বা। তোমরা অফ করো। আমার পেন কোথায় এটার? এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমাকে ভালো মতো দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাও। ঠিক আছে, আমাকে জানাও। আচ্ছা, আজকে আমাদের কিন্তু বিষয় হচ্ছে, আমরা গত ক্লাসে যে দেশগুলো সম্পর্কে পড়েছিলাম সেই দেশগুলোর বাকি যে পার্টগুলো আমি তোমাকে বলেছিলাম যে বাকি যে দেশগুলো বাকি আছে সেই দেশগুলো সম্পর্কে আজকে আমরা কি পড়বো, তাই না? আচ্ছা, যারা যারা হচ্ছে দেখতে পাচ্ছ, ভালো মতো শুনতে পাচ্ছ, আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। ঠিক আছে, আমরা আন্তর্জাতিক বিষয়াবলীর বাকি দেশগুলো সম্পর্কে পড়বো আজকে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে যে বিষয়টা নিয়ে আমরা পড়বো সেটা হচ্ছে জয়কুলি জিকের বইয়ের সাথে আমরা পড়বো। আমাদের সেগমেন্টের নাম হচ্ছে চলো একসাথে জয়কুলি জিকে পড়ি। তো জয়কুলি জিকে যার যার কেনা আছে এবং যারা কিনতে চাও তাদেরকে অবশ্যই হচ্ছে জানাও, তারা অবশ্যই জানাও প্লিজ। ঠিক আছে, তাহলে যারা পেজ নাম্বার বের করবা হচ্ছে 529। দেখো পেজ নাম্বার 529 পেজ। ঠিক আছে, 529 নাম্বার পেজ বের করো। আমরা আজকে প্রথম দেশ সম্পর্কে পড়বো, সেটা হচ্ছে ইরাক। প্রথম দেশ সম্পর্কে পড়বো সেটা হচ্ছে ইরাক। ঠিক আছে, ইরাকের পূর্ব নাম কি? মেসোপটেমিয়া, তাই না? ইরাকের পূর্ব নাম কি? মেসোপটেমিয়া। দেখো এটি 1932 সালে দেখো 1932 সালে ইরাক ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। কার কাছ থেকে? ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। কত সালে? 1932 সালে। ঠিক আছে, 1932 সালে। এবং যেই সপ্তম আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য, সেটা হচ্ছে ঝুলন্ত উদ্যান, যেটাকে বলা হয় ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান। সেটা কোথায় অবস্থিত? ইরাকে অবস্থিত। সেটা কোথায় অবস্থিত? ইরাকে অবস্থিত, তাই না? ঠিক আছে, আমাদের আজকে যেহেতু আমরা জয়কুলি জিকে নিয়ে পড়তেছি, আমরা খুব তাড়াতাড়ি হচ্ছে এটাকে শেষ করব, কারণ আমাদের আরো এটার উপরে হচ্ছে আরো দেশগুলো আছে। এবং এই দেশগুলো যেহেতু আমাদের জয়কুলি জিকের এটা শেষ করতে হবে, যেহেতু তোমাদের পরীক্ষা একদম সামনে। আমরা আজকে পড়বো হচ্ছে ইরাক, ইরান, সৌদি আরব, সিরিয়া, ফিলিপাইন, তারপর হচ্ছে ইসরায়েল নিয়ে। ঠিক আছে, এবং তারপরও আরো কিছু কিছু পড়বো যেগুলো এতটা ইম্পর্টেন্ট না, বাট তাও দেখা যায় একটা দুটো প্রশ্ন আসে। সেগুলো হচ্ছে 553 নাম্বার পেজে। দেখো তুরস্ক, লেবানন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং হচ্ছে বাহরাইন।
সংযুক্ত আরব আমিরাত এবং হচ্ছে বাহরাইন। দেখো আমাদের জয়কুলি বইটি কিন্তু কয়েক স্টেপে সাজানো হয়েছে, একটা হচ্ছে স্টেপ 1, একটা হচ্ছে স্টেপ 2 এবং একটা হচ্ছে স্টেপ 3। স্টেপ 1 এ কি দেওয়া আছে? স্টেপ 1 এ দেওয়া আছে দেখো সংক্ষিপ্ত আলোচনা। স্টেপ 1 এ কি দেওয়া আছে? সংক্ষিপ্ত আলোচনা। স্টেপ 2 তে দেওয়া আছে গুরুত্বপূর্ণ তথ্যাবলী। স্টেপ 2 তে দেওয়া আছে কি দেখো গুরুত্বপূর্ণ তথ্যাবলী, এবং স্টেপ 3 তে দেওয়া আছে টপ ইনফরমেশন। স্টেপ 3 তে কি দেওয়া আছে? টপ ইনফরমেশন। দেখো সাদ্দাম হোসেন ইরাকের প্রেসিডেন্ট হন কত সালে? 1979 সালে। 1979 সালে। 1991 সালে রিপাবলিকান গার্ড সজ্জিত বাহিনী ছিল কোথায়? ইরাকে। কখন ছিল? উপসাগরীয় যুদ্ধে। উপসাগরীয় যুদ্ধে, ঠিক আছে? উপসাগরীয় যুদ্ধে যে ক্ষেপণাস্ত্র কোথা থেকে আসে? সেটা ইরাক থেকে, ঠিক আছে? এবং সেটা কোথায় থেকে ক্ষেপণ করা হয়েছিল? সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে। মেহেদি আর্মি, সেটা হচ্ছে দেখো একটা গেরিলা গ্রুপ, বিরোধী গেরিলা গ্রুপ। আচ্ছা, ইরাকের যে এগুলো শহর সম্পর্কে আমরা একটু ডিটেল সম্পর্কে পড়বো। তাদের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে কারবালা, ঠিক আছে? এটা সম্পর্কে আমরা একটু জানবো। এবং আর হচ্ছে বসরা ইত্যাদি। আচ্ছা, আবু গরিব যে জেলখানাটা অবস্থিত কোথায়? ইরাকে। কোথায়? ইরাকে। ব্যাবিলনের যে ঝুলন্ত উদ্যান সেটা দেখো কোথায় অবস্থিত? ইরাকে। বিখ্যাত বসরা নগরী, বিখ্যাত বসরা নগরী, বসরা নগরী কোথায় অবস্থিত? সেটা হচ্ছে ইরাকে। তাহলে আমরা এখান থেকে কি কি পাচ্ছি? যে যে ইনফরমেশনগুলো পাচ্ছি সেই ইনফরমেশনগুলো নেই এখান থেকে। দেখো উপসাগরীয় যুদ্ধ সময় যে বাহিনী সজ্জিত হয়েছিল সেটার নাম কি ছিল? রিপাবলিকান গার্ড। রিপাবলিকান গার্ড, ঠিক আছে? রিপাবলিকান গার্ড। যারা যারা এখান থেকে স্ক্রিনশট নিতে যাচ্ছ তারা তারা স্ক্রিনশট নিতে পারো। আচ্ছা, স্টেপ 3 তে আসে দেখো টপ ইনফরমেশন। স্টেপ 3 তে এটা কিন্তু পেজ, যারা যারা পেজ সম্পর্কে জানতে চাচ্ছ তাদেরকে বলি পেজ হচ্ছে আচ্ছা, যারা যারা পেজ সম্পর্কে জানতে চাচ্ছ পেজ হচ্ছে এখানে দেখো 549। 549 টপ ইনফরমেশন। যুক্তরাষ্ট্রে ইরাক আক্রমণ করে দেখো 10 মার্চ 2003। ইরাক ও ইরানকে পৃথক করে দেখো কি জলাধর? সাত-ইল আরব জলাধর। কি জলাধর? সাত-ইল আরব জলাধর, ঠিক আছে? আচ্ছা, এবং প্রধান সমুদ্র বন্দর কোথায়? দেখো কাসর। প্রধান সমুদ্র বন্দর ইরাকের কোনটা? কাসর। কাসর। ক্রিডল অফ সিটিজেনশন ইরাকের বলা হয়, তাই না? বাগদাদের নগরী দেখো আল মনসুর। বাগদাদের নগরী হচ্ছে আল মনসুর। তাহলে ইরাক সম্পর্কে আমরা কি কি জানলাম? ইরাকের পূর্ব নাম হচ্ছে মেসোপটেমিয়া এবং এরা স্বাধীন হয় 1932 সালে। এবং এখানে কি একটা সপ্তম আশ্চর্য আছে যেটা হচ্ছে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান, যেটা ইরাকে অবস্থিত, ঠিক আছে? এখানে একটা ইনফরমেশন আছে যেটা দেখো উপসাগরীয় যুদ্ধ। উপসাগরীয় যুদ্ধটা কি? এটা হচ্ছে একটা বড় জিনিস এই জায়গাটার। উপসাগরীয় যুদ্ধ, যারা স্ক্রিনশট নিতে চাও তারা নিতে পারো স্ক্রিনশট। আচ্ছা, দেখো উপসাগরীয় যুদ্ধ যেটা হয়, উপসাগরীয় যুদ্ধ কি হয়? উপসাগরীয় যুদ্ধ কাদের মধ্যে হয়
সেটা হচ্ছে উপসাগরের যুদ্ধ। ইরাক হচ্ছে কুয়েতকে নেওয়ার জন্য তাদের, কেন কুয়েত ছিল হচ্ছে একটা তেল সমৃদ্ধ জায়গা, যেটা নিলে ইরাকের অনেক কিন্তু লাভ হতো। তা অয়েল প্রোডাক্টিভ পোর্টগুলা দখল করতে চেয়েছিল, ঠিক আছে। কিন্তু যদিও তারা জয়লাভ করে না, কিন্তু কুয়েতের কাছ থেকে এটা দখল করতে চেয়েছিল। যারা যারা স্ক্রিনশট নিতে চাচ্ছে স্ক্রিনশট। আর আমাকে ভালো মতন দেখা যাচ্ছে কিনা? আচ্ছা, একজন দিছো রিদি আপু, আমার স্টেপ 1 যে চীন, বুঝিনি আপু, আরেকবার বলো কি বলতে চাচ্ছ আপু। পেজ নাম্বার, আচ্ছা পেজ নাম্বার সম্পর্কে যারা যারা জয়কুলি জিকে কিনছো তারা অবশ্যই তাড়াতাড়ি জয়কুলি জিকে কিনে ফেলো, কেন নাই তারা অবশ্যই কিনে ফেলো। আর যারা যারা কিনছো তারা আমার সাথে পেজ নাম্বারে যাও, সেটা হচ্ছে 550 বা 549 নাম্বার পেজ, 550 এবং 549 পেজ। 49 পেজে তোমরা হচ্ছে পেয়ে যাবা ইরাক, 49 পেয়ে যাবা ইরাক, রিদি 549 নাম্বার পেজ, ঠিক আছে। আচ্ছা আমি তাহলে পরবর্তী ইয়াতে চলে যাই। এখানে আসো, প্রথম নো ফ্লাই জোন, নো ফ্লাই জোন কোন দেশে অবস্থিত? 1 ইরাক, কুয়েত, আফগানিস্তান, ইসরায়েল। ইরাক, কুয়েত, আফগানিস্তান, ইসরায়েল, ঠিক আছে। নো ফ্লাই জোন কি? একটা নির্দিষ্ট এলাকা বা একটা নির্দিষ্ট জায়গায়, যে জায়গাটা কি সুরক্ষা বা মানবিক সুরক্ষার জন্য দেখা যায় যে ওই জায়গাটায় কোনো বিমান বা কোনো ধরনের বিমান উঠতে পারবে না, ঠিক আছে। উঠতে পারবে না, এটা কি হবে? ইরাক, কুয়েত, আফগানিস্তান, ইসরায়েল। তোমরা অবশ্যই অ্যান্সার দাও, আমি তোমাদের অ্যান্সার নিব। এটা সাধারণত নো ফ্লাই জোনটা করা হয় এই জন্যই, কারণ হয়তোবা দেখা যায় মানবিক সুরক্ষার কারণে। মানবিক সুরক্ষার কারণে, ঠিক আছে। ইরাক, কুয়েত, আফগানিস্তান এবং ইসরায়েল। এটা এই প্রশ্নটা পেয়ে যাবে তোমরা, পেজ নাম্বার বের করবা হচ্ছে 554 নাম্বার পেজের 11, 554 নাম্বার পেজের 11। এখানে দেখো প্রশ্নটা কোথায় থেকে আসছে, দেখো নো ফ্লাই জোন এটা কোন দেশে অবস্থিত? ইরাক, কুয়েত, আফগানিস্তান এবং ইসরায়েল। তাহলে এটার অ্যান্সার কি হবে? যারা যারা অ্যান্সার দিচ্ছ অবশ্যই দাও। দৃষ্টিমণি দিয়েছো ডি, দৃষ্টিমণি দিয়েছো ডি। আচ্ছা ডি না, ডি হবে না। আচ্ছা পরে অ্যান্সার করো একটা কেউ। আচ্ছা আমি অ্যান্সার বলে দিচ্ছি, তাহলে তোমরা যারা যারা একটা রেকর্ডিং দেখবা তারা অবশ্যই আমার এই জায়গাটা পজ করে দেখো, এটার অ্যান্সার করার চেষ্টা করবা। আর সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে তোমাদেরকে কিন্তু এক্সাম দিতে হবে এই ক্লাসটার পরে। এই ক্লাসটার উপরে আমাদের জয়কুলি একাডেমির ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অবশ্যই এক্সাম দিতে হবে, এবং এক্সামের নাম হচ্ছে এশিয়া মহাদেশ এক্সাম 2, ঠিক আছে। এশিয়া মহাদেশ এক্সাম 2, এই এক্সামে এক্সাম দিতে হবে, এবং এক্সাম দেওয়ার যে পদ্ধতি সেটা আমি তোমাদেরকে আবার ক্লাসের শেষে বলে দিব। এবং এক্সাম যখনই দিবা, যত বেশি এক্সাম দিবা দেখবা তোমাদের কিন্তু পড়াটা অনেক তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাচ্ছে, ঠিক আছে। যেটা ধরো তোমার অল্প অল্প রিডিং পড়ে, অনেক সময় আমাদের হয় কি রিডিং পড়ার মধ্যে মাঝখানে মাঝখানে লাইনগুলো কিন্তু আমরা ভুলে যাই, তাই না?
যদি আমরা বারবার এক্সাম দেই তাহলে আমরা বুঝতে পারবো কোন জিনিসটা ইম্পর্টেন্ট। তারপর যখন আমরা এই ডিটেলসটা পড়বো, যেহেতু আমাদের সুবিধার জন্য জয়কুলি জিকে কে ওইভাবে প্রত্যেকটা স্টেপে ভাগ করা হয়েছে, তো সেই কারণে আমরা যেহেতু প্রত্যেকটা স্টেপে জয়কুলি জিকের যখন জিনিসগুলো রিডিং এ পড়বো, যেমন গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা, গুরুত্বপূর্ণ তথ্যাবলী, টপ ইনফরমেশন, এবং তারপরে যে বিগত বছরের এমসিকিউ যেগুলো দেওয়া আছে, এগুলো সব যখন আমরা শেষ করব, তখন দেখবা কি তোমাদের পরীক্ষার সাথে সাথে তোমাদের পড়াটা মাথার মধ্যে একদম সেট হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে এটার অ্যান্সার হবে কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে এ। যারা যারা সঠিক উত্তর দিছো তারা অবশ্যই আমাকে নিচে জানো যে আমি সঠিক উত্তর দিয়েছি। পরের প্রশ্নে যাই। দেখো, মেসোপটেমিয়া সভ্যতার সাথে সম্পর্কিত দেশ, মেসোপটেমিয়া সভ্যতার সাথে সম্পর্কিত দেশ, ঠিক আছে? আমরা কি জানলাম? ইরাকের পূর্ব নাম কি? মেসোপটেমিয়া। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে বি। যারা এটা পেজ নাম্বার সম্পর্কে জানতে চাচ্ছ তাদেরকে বলি, পেজ নাম্বার 555, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা। এটা এসেছিল ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে 24-25 সেশনে, ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে 24-25 সেশনে, ঠিক আছে? মেসোপটেমিয়া সভ্যতার সাথে সম্পর্কিত হচ্ছে ইরাক, ঠিক আছে? মেসোপটেমিয়া অনেক বিখ্যাত সভ্যতা। যখন আমরা সভ্যতা সম্পর্কে পড়বো, প্রাচীন সভ্যতা, আমার প্রিভিয়াস ইয়ারের কিছু অনেক ক্লাস আছে, তোমরা অবশ্যই ওখানে যায় খুঁজে দেখতে পারবা। আর যদি তোমরা অবশ্যই চাও যে আমরা সভ্যতা সম্পর্কে একটু ডিটেলসে পড়ি এবং বইয়ের সাথে পড়ি, অনেক সময় দেখা যায় কি ক্লাস করতে করতে পড়া যখন তুমি বই দেখবা, বই একদম তোমার সহজ মনে হবে, হ্যাঁ, কঠিন মনে হবে না। এই সেগমেন্টটা করাই হয়েছে এই জন্যই। আর যখন তুমি সন্ধ্যার দিকে, আমাদের বিভিন্ন ক্লাস থাকে, তোমাদের সাবজেক্ট বেস ক্লাস থাকে, সাধারণ জ্ঞানের ক্লাস থাকে, সন্ধ্যার রুটিন দেখে অবশ্যই তোমরা সন্ধ্যার সময় যাবা। আমি চেষ্টা করব তোমাদেরকে দুপুরের দিকে, অলস দুপুরে একটু পড়াতে, কারণ অলস দুপুরে তুমি একটু পড়া, একটু রেস্ট নিয়ে দেন সন্ধ্যার পড়াটা পড়লা, এটা কিন্তু তোমাদের পড়াগুলো কিন্তু অনেক ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? পড়াগুলো আর আগেকার মতো অত চাপ লাগবে না। এই জন্যই আমরা তোমাদের জন্য আসছি দুপুরের সময়, বিকালের দিকে ক্লাসটা নেওয়ার জন্য, যেন এরপরে তোমাদেরকে কষ্ট করে, যেন তোমাদেরকে এই বইটাকে, বা সাধারণ জ্ঞান যেহেতু সবার জন্য কঠিন লাগে, এত মোটা একটা বই, এই বইটা শেষ করব কিভাবে, তা এই বইটা শেষ করার জন্য তোমাদের জন্য সহজ হয়, এই জন্যই কিন্তু আমাদের নতুন এই সেগমেন্টটা করা, ঠিক আছে? আচ্ছা, দেখো, মেসোপটেমিয়া সভ্যতার সাথে সম্পর্কিত দেশ হচ্ছে ইরাক, ঠিক আছে? যারা যারা অ্যান্সার দিছো, আচ্ছা, রিদি দিয়েছে অ্যান্সার ইরাক, থ্যাংক ইউ। তোমাদেরকে কিন্তু 5টা থেকে কিন্তু দেখা যাবে তোমাদের শুরু হয়ে যাবে, এক্সামের টাইমিং শুরু হয়ে যাবে, আগামীকাল পর্যন্ত টাইমিং থাকবে এক্সামের। তোমরা অবশ্যই এর মধ্যে রেকর্ডিংটা শেষ করে অবশ্যই যে এক্সাম দিবা, এবং তোমাদের এক্সাম দিলে কিন্তু তোমাদের যেই নাম রেজিস্ট্রেশন যেটা করবা ওটা কিন্তু আমার কাছে আসবে। তো পরের ক্লাসে অবশ্যই তোমার সাথে এই ব্যাপার নিয়ে আমার কথা হবে, ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে যাই। কারবালা বর্তমানে কোন দেশে অবস্থিত? কারবালা বর্তমানে কোন দেশে অবস্থিত? কারবালা বর্তমানে কোন দেশে অবস্থিত? এটার হচ্ছে, যারা পেজ নাম্বার জানতে চাচ্ছ এটার, তাদেরকে পেজ নাম্বার বলি, ঠিক আছে? পেজ নাম্বার এই যে পেজ নাম্বার 555 পেজ নাম্বার, ঢাকা ইউনিভার্সিটির 6 পেজ। যারা পেজ সম্পর্কে জানতে চাচ্ছ, আচ্ছা, শোনা যাচ্ছে আব্দুল্লাহ সরকার, জি শোনা যাচ্ছে। আচ্ছা, কবির বিনতে কবির বলছো, জি ম্যাম শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। তোমরা অবশ্যই ক্লাসের সাথে স্টে টিউন থাকো, কারণ দেখো এগুলা যখন তোমরা দেখতে থাকবা, তোমাদের যে কোনো পরীক্ষা হোক, নিয়োগ পরীক্ষা হইতে পারে, ঢাকা ভার্সিটির পরীক্ষা হতে পারে, এবং আগামীতে যেগুলা পরীক্ষা হবে অ্যাডমিশন জনিত পরীক্ষা, সেগুলা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক উপকার দিবে। তো এই বইটা যাদের জন্য কঠিন লাগে,
যেহেতু আমরা অনেক ইয়া পাইছি যে সাধারণ জ্ঞান খুব কঠিন লাগে ম্যাম, সাধারণ জ্ঞান ছাড়া আমি সাধারণ জ্ঞান পড়তে পারছি না, কিভাবে পড়বো, এরকম হাজারো প্রশ্ন পাইছি আমরা। এই কারণেই এই সেগমেন্টটা করা, যেন তোমাদের জন্য সাধারণ জ্ঞান পড়াটা সহজ হয়ে যায়। আমরা টপিক দেখে আসে পড়তেই পারি, ওটা বিষয় না, কিন্তু যখন আমরা একটা বইকে সাথে নিয়ে একসাথে বইটাকে পড়বো এবং আমি জানি নির্দিষ্ট আমাকে এই বইটাই পড়তে হচ্ছে, তখন দেখা যাবে কি আমাদের ওই পড়াগুলো এত ক্লিয়ার হয়ে যাবে, যেহেতু একটা বই আমি সুন্দরভাবে যদি শেষ করতে পারি তোমরা অবশ্যই জানতে পারবে, তাই না? এখন তাহলে আমরা পড়ায় আগাই। তাহলে এটা দেখো, এটা হচ্ছে 55 নাম্বার পেজ, 555 নাম্বার পেজ। 6 নাম্বার, কারবালা বর্তমানে কোন দেশে অবস্থিত? এটা দেখো অনেক জায়গায় আসছে, ঢাকা ভার্সিটিতে বিতে আসছে, হচ্ছে বি ইউনিটে আসছে, দেখো 19 এবং 20-এ। যাদের বই আছে তারা অবশ্যই বই বের করো। এবং খ ইউনিটে 2 এবং 3-এ আসছে। হোম ইকোনমিক্স, বাংলাদেশ হোম ইকোনমিক্সে আসছে হচ্ছে তোমার 19 এবং 20-এ। ঠিক আছে, আচ্ছা তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে ইরাক। অ্যান্সার হবে ইরাক। কার কার অ্যান্সার সঠিক হয়েছে আমি একটু দেখি। আচ্ছা, কবির বলেছ যে এশিয়া, এশিয়া, কবির বলেছ এশিয়া না, এশিয়া হচ্ছে হবে না, ইরাক হবে। ঠিক আছে, ইরাক হবে। আচ্ছা, তাহলে পরের ইয়াতে যাই। দেখো, ক্যাম্পনামা কোন দেশের কারাগার? ক্যাম্পনামা কোন দেশের কারাগার? এটার পেজ নাম্বারটা তোমাদেরকে বলি। এটার পেজ না 557 পেজ। জিএসটি তে এসেছিল, দেখো জিএসটি তে এসেছিল, কেএনইউ তে এসেছিল ঘ ইউনিটে 16-17 সেশনে। ক্যাম্পনামা কোন দেশের কারাগার? ক্যাম্পনামা কোন দেশের কারাগার? ঠিক আছে, ক্যাম্পনামা ইরাকের কারাগার। যারা যারা এগুলোর অ্যান্সার করবা অবশ্যই আমার ভিডিওটাকে পজ করে তারপর তোমরা কিন্তু অ্যান্সার করবা। আর তোমরা কি ধরনের আরো কি ক্লাস চাও, আমরা যথেষ্ট চেষ্টা করব তোমাদের সিরিয়াল ওয়াইজই পড়ায় যেতে। তারপরও যদি তোমাদের কোনো স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট থাকে যে ম্যাম আমাদের এই ধরনের ক্লাস বা এই ক্লাসটা, এই টপিকের ক্লাসটা একটু দরকার, হ্যাঁ, যারা দেখো অনেকে থাকে কি অনেকে অনেক কষ্ট করতে কম চায়, দেখা যায় যে ভাবে যে আমি যদি বাসায় বসে পড়তে পারতাম। তোমাদের হাতের কাছে ফোন আছে, তোমরা যখন ইউটিউবে যাবা, ফেসবুকে যাবা, স্ক্রিন তুমি রিলস কি করো, স্ক্রল করতে থাকো, তাই না? রিলস স্ক্রল করতে করতে দেখা যায় যে একটা ক্লাস যদি তোমরা কিছুক্ষণ সময়ের জন্য হলে একটা ক্লাস যদি তোমরা করে নাও, তাহলে কিন্তু তোমাদের কিন্তু ওই প্রবলেমটা আর, এই পড়ার আর এই কঠিন প্রবলেমটা আর হবে না। ঠিক আছে, তাহলে দেখো আমরা পরের ইয়াতে যাই, সেটা হচ্ছে ইরান। ইরানে যাই, দেখো ইরানের পেজ নাম্বারটা বের করবা, ইরানের পেজ নাম্বারটা বের করবা। ইরাকের নিচেই 549 নাম্বার পেজ, 549 নাম্বার পেজ। আর যারা কনফিউজ থাকো কি বই কিনবো, তাদের বলতেছি জয়কলি জিকে কিনবা, জয়কলি জিকে কিনবা। সাধারণ জ্ঞান, জয়কলি জিকে বাংলাদেশ ও আন্তর্জাতিক দুইটা এর মধ্যে আছে। সম্পৃক্তিকালের গুলো সামনের দিকে আছে, ঠিক আছে। তারপর বাংলাদেশ বিষয় বলি, তারপর আছে আন্তর্জাতিক বিষয় বলি, ঠিক আছে। ইরান ব্রিটেন উপনিবেশ থেকে, ব্রিটেন ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয় কত সালে? 1925 সালে। স্বাধীনতা লাভ করে কত সালে? 1925 সালে, ঠিক আছে। এবং দেখো ইরানের সর্বশেষ রাজা কে ছিলেন? রেজা শাহ পল্লবী, রেজা শাহ পল্লবী। ইরানের শেষ রাজা কে ছিলেন? রেজা শাহ পল্লবী। ইরানের পূর্ব নাম কি? ইরানের পূর্ব নাম হচ্ছে পারস্য, পারস্য, যেটা হচ্ছে 1935 সালে ইরানের নামকরণ করা হয়। ইরানের বাম নগরী, ভয়াবহ যে ভূমিকম্প ঘটনাটি ঘটে সেটা দেখো কত সালে? 2003 সালে, 2003 সালে। এবং
যেখানে রেশম উৎপাদন হইতো, যেখানে সিল্ক রোড আছে, ইরানের সেই সিল্ক সিটি হচ্ছে বাম নগরীতে। ইরানের সেই সিল্ক সিটি হচ্ছে বাম নগরীতে। ইরানের বিখ্যাত কবি, এটা খুব একটা লাগবে না, তারপরও জালালউদ্দিন রুমি, ঠিক আছে। মুসাদ্বীপ, মুসাদ্বীপ ইরানের পারস্য উপসাগরে অবস্থিত, ঠিক আছে, উপসাগরে অবস্থিত। তাহলে সিল্ক সিটি দেখো 3 নাম্বার স্টেপে আসি এবার। সিল্ক সিটি কোথায় বলা হয়? ইরানের বাম নগরীকে সিল্ক সিটি বলা হয়, ঠিক আছে। ফ্রিডম মুভমেন্ট সংগঠনটি কোথায়? ইরানে। হ্যাঁ, ইরানের জাতীয় পতাকায় কি আছে? কালেমা খচিত আছে, কালেমা খচিত আছে। যারা হিন্দু ধর্মাবলম্বী তাদেরকে বলছি, কালেমা খচিত আমাদের মুসলিমদের দেখা যায় আরবি হরফ দিয়ে লেখা থাকে, এরকম ইয়াতে কালেমা খচ্চন বলে বা ক্যালিগ্রাফি বলে থাকে, ঠিক আছে। আচ্ছা, ইরানের জাতীয় কবি দেখো হাফিজ ফেরদৌসি, ঠিক আছে। আচ্ছা, বৃহত্তম তেল শোষণাগার ইরানের আবাদন নগরীতে। কোথায়? ইরানের আবাদন নগরীতে, ঠিক আছে। পারমাণবিক কল্প কোথায়? দেখো বুশহর শহরে। কোথায়? বুশহর শহরে। এটার পেজ নিয়ে যে যারা যারা চাচ্ছ, আচ্ছা কবির লিখেছো ম্যাম আমি বইটি কিনেছি, বইটি অনেক ভালো, ঠিক আছে। আবার রিদি লিখেছো ম্যাম আমি কিনেছি, থ্যাংক ইউ রিদি আর কবির, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা হচ্ছে বইটি কিনেছো, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে আমরা যেন এটা পড়ার সাথে পড়তে পারি। তোমরা অ্যান্সার করেছো, আমি আচ্ছা তোমরা অ্যান্সার করেছো আমি দেখতেই পাই নাই, ঠিক আছে, থ্যাংক ইউ অ্যান্সারগুলো করার জন্য। আমি পরে আসতেছি, এখন তোমরা একটু অ্যাক্টিভ থাকো। আচ্ছা, ইরানের প্রশ্নগুলোতে একটু চলে যাব আমরা। দেখো, ইরান কোন দেশে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সম্পূর্ণ করতে চেয়েছে? ইরান কোন দেশে ইউরেনিয়াম খনিজ সম্পদ সমৃদ্ধ করতে চেয়েছে? ঠিক আছে, এক রাশিয়া, চীন, পাকিস্তান এবং কোনোটিও নয়। যখন তোমরা ইরাক ইরান পড়বা তখন অবশ্যই সামনের দিকের একটা পেজে যাবা, পেজ নাম্বারটা হচ্ছে এই যে পৃথিবীর পরিচিতি, এখানে যাবা পৃথিবীর পরিচিতি, ঠিক আছে। এখানে একটা দেখো ম্যাপ দেওয়া আছে, সামনের দিকে একটা ম্যাপ দেওয়া আছে, দেখতে পাচ্ছ? তাহলে তোমরা বুঝতে পারবা যে ইরানের আর ইরাকের অবস্থান কোথায়, ঠিক আছে। তাহলে তোমরা ভালো মতন জিনিসটা বুঝতে পারবা। দেখা যায় যে কোনো খনিজ সম্পদ আমদানি রপ্তানি যখন হয় তখন আশেপাশের কোনো জায়গা থেকেই করা হয়, তাই না? আশেপাশের দেশ বা প্রতিবেশী দেশের সাথেই করা হয়। তাহলে এখান থেকে যে প্রশ্নটা আসে, দেখো ইরানের কোন দেশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সম্পন্ন করে? কর্মসূচি সম্পন্ন করে, ইরানের কোন দেশ কর্মসূচি সম্পূর্ণ করে, ঠিক আছে, দেশের সাথে সম্পূর্ণ করতে চেয়েছে। এটা তোমাদের অ্যান্সার, এই যে পেজ নাম্বারটা তোমাকে বলে দিচ্ছি, প্রশ্নের পেজ নাম্বারটা 555 7 নাম্বার প্রশ্ন উপরের দিকে। ইরান কোন দেশে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সম্পন্ন করে? ঠিক আছে, এ হচ্ছে আছে রাশিয়া, বি হচ্ছে চীন, সি হচ্ছে পাকিস্তান, ডি কোনোটিও নয়, ঠিক আছে। এখানে উত্তরটা কি হবে? লক্ষ্য করবা যে কোথায় ইরানের অবস্থান, ভৌগোলিক অবস্থান বুঝবা এবং ম্যাপ দেখে পড়ার চেষ্টা করবা, তখন দেখা যাবে কি তোমরা অ্যান্সার গুলো খুব ইজিলি করতে পারবা, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার হবে কি? রাশিয়া। যারা যারা সঠিক অ্যান্সার দিছো তাদেরটা আমি দেখি। রিদি দিছো এ, হ্যাঁ হয়েছে এ হবে রাশিয়া, ঠিক আছে। তাহলে পরের প্রশ্নে চলে যাই। পারস্যের বর্তমান নাম কি? পারস্যের বর্তমান নাম কি? অবশ্যই তোমরা এটার অ্যান্সার করবা, এটা খুবই খুবই ইজি একটা প্রশ্ন। পারস্যের বর্তমান নাম কি?
আমরা কিছুক্ষণ আগে কি পড়লাম? ইরাক, মেসোপটেমিয়া, পারস্য, ইরান। পারস্য কি হবে? অ্যান্সার কি হবে? আচ্ছা, এটার প্রশ্ন যেটা পাবা সেটা হচ্ছে 555 নাম্বার পেজ। দেখো, ঢাকা ইউনিভার্সিটি 7 নাম্বার কোশ্চিন। পারস্যের বর্তমান নাম কি? ইরাক, ইরান, কুয়েত, কাতার। ইরাক, ইরান, কুয়েত, কাতার। আমি তো অ্যান্সার বলেই দিলাম, তারপরও তোমরা অ্যান্সার করার চেষ্টা করবা। ইরান। আচ্ছা, তারপরে কোশ্চিনে যাই। কায়হান সংবাদপত্রটি প্রকাশনার স্থান। কায়হান সংবাদপত্রটি প্রকাশনার স্থান। যারা অলস তাদের জন্য একটা কথা বলি, তোমরা যদি প্রত্যেকটা দেশের, এখন আমি যে প্রশ্নগুলো পড়াচ্ছি এই প্রশ্নগুলো যদি তুমি প্রত্যেকটা দেশের, বেশি কোশ্চিন তো থাকে না, প্রত্যেকটা দেশের সাথে হয়তো বা 3টা বা 4টা করে কোশ্চিন আছে, এই কোশ্চিনগুলো যদি তুমি মনে রাখতে পারো, তোমার এখান থেকে কিন্তু যেটাই আসুক তোমার কিন্তু কমন আসবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে পরবর্তীতে যাই। দেখো, কায়হান সংবাদপত্রের প্রকাশনার স্থান ইরান, জাপান, সুইডেন, থাইল্যান্ড। ইরান, জাপান, সুইডেন, থাইল্যান্ড। যারা এটা পেজ সম্পর্কে, আচ্ছা মেসেজ, আচ্ছা পেজ, যারা পেজ সম্পর্কে জানতে চাচ্ছ তাদেরকে পেজ বলি। এটাতে আসো, দেখো জিএসটির কোশ্চিন। এটা খুলনা ইউনিভার্সিটিতে আসছিল বি ইউনিটে 18-19। কায়হান সংবাদপত্রের প্রকাশনার স্থান ইরান, জাপান, সুইডেন, থাইল্যান্ড। তাহলে এটার অ্যান্সার কি হবে? কায়হানের সাথে কে রিলেটেড? ইরান রিলেটেড, তাই না? আচ্ছা, এখন আসো সৌদি আরব। সৌদি আরব, যারা যারা স্ক্রিনশট নিতে চাচ্ছ তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও। আমি একটু সাইডে সরে আসলাম। ঠিক আছে? আচ্ছা, সৌদি আরবকে কি বলা হয়? কিংডম অফ আরব। সৌদি আরব, ঠিক আছে, কিংডম অফ সৌদি আরব। তাহলে 1932 সালে আব্দুল আজিজ ইবনে সৌদ, আচ্ছা, কিংডম অফ সৌদি আরব প্রতিষ্ঠা করেন। কিংডম অফ সৌদি আরব প্রতিষ্ঠা করেন। এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ হিসাবে বিবেচনা করা হয়। কিন্তু মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ হিসাবে বিবেচনা করা হয় এবং পৃথিবীর সবচেয়ে মধ্যবিন্দু বা কেন্দ্রবিন্দু বলা হয় হচ্ছে পবিত্র স্থান মক্কা শরীফ নগরীকে। পবিত্র স্থান মক্কা শরীফ নগরীকে পৃথিবীর কেন্দ্রবিন্দু বলা হয়। পৃথিবীর কেন্দ্রবিন্দু বলা হয়। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে কিছু ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট আছে, সেটা দেখো। গুরুত্বপূর্ণ তথ্যাবলী। গুরুত্বপূর্ণ তথ্যাবলী দেখো, জাতীয় পতাকা অর্ধনির্মিত হয় না কোন দেশে? সেটা হচ্ছে সৌদি আরব ও ইরানে। ঠিক আছে? অর্ধনির্মিত অবস্থায় জাতীয় পতাকা কখনো থাকে না। সেটা কোথায়? সৌদি আরবে এবং ইরানে। ঠিক আছে? সৌদি আরবের প্রধান সংবাদ সংস্থার নাম সৌদি আরাবিয়ান প্রেস এজেন্সি। সৌদি আরাবিয়ান প্রেস এজেন্সি। ঠিক আছে? এটা স্টেপ 1 গেল, সংক্ষিপ্ত একটা আলোচনা আমরা করলাম। স্টেপ 2 তে দেখো গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করলাম। হ্যাঁ, স্টেপ 3 তে আসি। দেখো, টপ ইনফরমেশন। টপ ইনফরমেশন কি? পার্লামেন্ট অফ, সংবিধান নেই কোথায়? পার্লামেন্ট ও সংবিধান নেই কোথায়? সেটা হচ্ছে সৌদি আরবে। কোথায় নেই? সৌদি আরবে। এটার পেজ নাম্বার যারা জানতে চাচ্ছ, ও আচ্ছা, আমি আচ্ছা, আচ্ছা, এটা পেজ নাম্বার যারা জানতে চাচ্ছ, পেজ নাম্বারটা বের করবা তোমরা। হচ্ছে দেখো 550, উপরের দিকে তাকাও, উপরের দিকে পাবা সৌদি আরব লেখা আছে। 550 সৌদি আরব লেখা আছে। ঠিক আছে? সৌদি আরব লেখা আছে। আচ্ছা, আমরা পরে কোশ্চেনে চলে আসলাম।
পরে কোশ্চেনের অ্যান্সারটা দাও। মধ্যপ্রাচ্যের কোন দেশ সবচেয়ে বেশি পেট্রোল মজুদ আছে? মধ্যপ্রাচ্যের কোন দেশে সবচেয়ে বেশি পেট্রোল মজুদ আছে? ঠিক আছে, ইরাক, সৌদি আরব, কুয়েত, ইরান। ইরাক, সৌদি আরব, কুয়েত, ইরান। এই প্রশ্নটা তোমরা পেয়ে যাবা হচ্ছে পেজ নাম্বার 555। মধ্যপ্রাচ্যের প্রথম দিকে 8 নাম্বারটা, মধ্যপ্রাচ্যের কোন দেশে সবচেয়ে বেশি পেট্রোল মজুদ আছে? ইরান, সৌদি আরব, কুয়েত এবং ইরাক, কোনটার মধ্যে হবে বলো অ্যান্সার। কেবলই পড়লাম কিন্তু আমরা, ঠিক আছে, এখনই পড়লাম কিছুক্ষণ আগে। এখানে টপ ইনফরমেশনে কিন্তু ছিল, ঠিক আছে, টপ ইনফরমেশনের মধ্যে কিন্তু ছিল। আচ্ছা, এখানে আসো। সৌদি আরবের যে প্রধান রাজধানী সেটা হচ্ছে রিয়াদ। সৌদি আরবের প্রধান রাজধানী রিয়াদ। এবং এখানে যে প্রথম তেল আবিষ্কার করা হয় সেটা কোথায়? 1938 সালে। মুদ্রাকে বলা হয় হচ্ছে রিয়াল। সৌদি আরবের মুদ্রাকে বলা হচ্ছে রিয়াল, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার কি হবে? পেট্রোল মজুদ আছে। অ্যান্সার দাও। আচ্ছা, রিদি দিয়েছো এ, রিদি দিয়েছো এ। আচ্ছা না, এটা হচ্ছে না। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? একটু আমাকে জানাও তো, তোমাদের কমেন্টগুলো কেন জানি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আব্দুর রহমান স্ট্রেঞ্জ দিয়েছো বি। হ্যাঁ, স্ট্রেঞ্জ বলেছো বি। আচ্ছা, আমি আরো কয়টা উত্তর নিব। যে সর্বপ্রথম অ্যান্সার দিবা তার নাম অবশ্যই আগে উল্লেখ করব, ঠিক আছে। তাহলে দেখো, মধ্যপ্রাচ্যের কোন দেশ সবচেয়ে বেশি পেট্রোল মজুদ আছে? মধ্যপ্রাচ্যের কোন দেশ সবচেয়ে বেশি পেট্রোল মজুদ আছে? আচ্ছা, আর কি কি অ্যান্সার দিয়েছো? মাহিটুর রহমান, মাহিটুর রহমান, জি জি জি। আচ্ছা, জি বলতে কি তুমি আমার কথার অ্যান্সার করেছো, না হচ্ছে কোন জিনিসের জি লিখেছো? জি তো অপশনেই নাই। আচ্ছা, ঠিক আছে। মধ্যপ্রাচ্যের কোন দেশ সবচেয়ে বেশি পেট্রোল মজুদ আছে? আচ্ছা, সৌদি আরব। এটার অ্যান্সার হবে সৌদি আরব। পরের প্রশ্নে যাই, দেখো, নহরি জুবাইদা, ঠিক আছে, নহরি জুবাইদা কোথায় অবস্থিত? নহরি জুবাইদা কোথায় অবস্থিত? এটার অ্যান্সার করো। নহরি জুবাইদা কোথায় অবস্থিত? আমি সবার কমেন্ট পড়তেছি, তোমরা আমাকে বলো। মিষ্টি পানির খাল, নহরি জুবাইদা মিষ্টি পানির খাল। আচ্ছা, যারা যারা অ্যান্সার দিচ্ছ আমি দেখতেছি। আচ্ছা, লাবিব দিয়েছো 9-এর এ। হ্যাঁ, এইভাবে অ্যান্সার করো, 9-এর এ, 3-এর এ, এইভাবে অ্যান্সার করো। আদারওয়াইজ আমি কিন্তু বুঝতে পারছি না তোমরা কোন প্রশ্নের অ্যান্সার করছো। কিন্তু হিউজ প্রশ্ন এখানে দেওয়া আছে, মিনিমাম 25 থেকে 30টা কোশ্চেনের আছে ক্লাস কিন্তু। তো তোমরা অবশ্যই টপিকটার সাথে পড়ো। ও আচ্ছা, যারা পেজ নাম্বার জানতে চাচ্ছ, পেজ নাম্বার তারা বের করবা হচ্ছে সৌদের 555 টপিকের পেজ, আর হচ্ছে প্রশ্নের পেজ নাম্বার ঢাকা ভার্সিটি
555 নাম্বার পেজ, 5 নাম্বার কোশ্চিন। নহরি জুবাইদা যেখানে অবস্থিত, নহরি জুবাইদা যেখানে অবস্থিত, খলিফা হারুন রশিদের স্ত্রী, খলিফা হারুন রশিদের স্ত্রী জোবায়দা, উনি হচ্ছে হাজিদের জন্য এই খালটি খনন করেছিলেন এবং হাজিদের যেন সুবিধা হয়, তারা যেন পানি পায়, এই কারণে নহরি জুবাইদা তার নাম হয় খালটির। এবং এটা কোথায় অবস্থিত, যেহেতু একটা পবিত্র কাজের জন্য করা হয়েছিল, তাহলে অবশ্যই এটা একটা পবিত্র জায়গায় হবে, যেটা আমরা কিছুক্ষণ আগে পড়লাম। এটার অ্যান্সার হবে হচ্ছে এ মক্কা। এটার অ্যান্সার হবে এ মক্কা। যারা যারা উত্তর দিয়েছো, আচ্ছা তাদের উত্তরটা নিব। প্রথমে যে দিয়েছো সেটা হচ্ছে মুন্নহি। আমি ইফ আই রং লেট মি কারেক্ট, বিকজ আমি তোমাদের হচ্ছে তোমার প্রোফাইলের নামটা পড়তে পারছি না। তোমার নাম MUNNI মুন্নি। আচ্ছা, মাঝখানে স্পেস দিয়েছো ওই জন্য। আচ্ছা, মুন্নি, মুন্নি প্রথম অ্যান্সার করেছো, সেটা হবে মক্কা। ঠিক আছে। নদীবিহীন দেশ, পরের প্রশ্নে আসো। দেখো, নদীবিহীন দেশ, আর উত্তর সব সময় দেওয়ার চেষ্টা করবা যেখানে প্রশ্ন নাম্বারটা দিবা প্রথমত, হ্যাঁ, এবং তারপর অ্যান্সারগুলো করবা। এখানে যতগুলো প্রশ্ন দেখতে পাচ্ছ সবগুলা জয়কলি বইয়ের এই টপিকের শেষে দেওয়া আছে, এবং এই প্রশ্নগুলোকে কিন্তু আমরা বলতেছি হচ্ছে স্টেপ 4। তোমরা ততক্ষণে অ্যান্সার করো, ঠিক আছে? স্টেপ 4, স্টেপ 4, নদীবিহীন দেশ জর্ডান, সৌদি আরব, ইরাক এবং সোমালিয়া, কোনটা হবে? উত্তর দাও। নদীবিহীন দেশ, এটার তোমাদেরকে বলে দেই, পেজ নাম্বারটা তোমাদেরকে বলে দেই, তাহলে ইজিলি খুঁজে পাবা এবং এই রিলেটেড প্রশ্নগুলো পড়তে পারবা। রাজশাহী ইউনিভার্সিটিতে এসেছিল এই ইউনিটে 22-23 সেশনে নদীবিহীন দেশ 3 নাম্বার কোশ্চিন। দেখো এখানে আছে বইয়ের মধ্যে 3। নদীবিহীন দেশ হচ্ছে জর্ডান, সৌদি আরব, ইরাক এবং সোমালিয়া। যাদের কাছে বই আছে তারা অবশ্যই বই দিয়ে পড়ো, যাদের কাছে বই নাই তারা অবশ্যই বই খুব নিকটস্থ কোনো লাইব্রেরিতে যাই কেন, এবং যদি লাইব্রেরি খুঁজে না পাও আমাদেরকে মেসেজ করো, আমরা তোমাদেরকে লাইব্রেরির ঠিকানা দিয়ে দেবো। যদি লাইব্রেরিতে যেতে না পারো আমাদের ওয়েবসাইট থেকে কিন্তু অর্ডার করতে পারবা, তো কোনো সমস্যা নাই, ইজিলি ওয়েবসাইটে যাবা, অর্ডার করবা, তোমাদের কাছে বই কিন্তু পৌঁছায় যাবে, তাই না? নক করবা তোমাদের যে কোনো সমস্যা, এবং কোনো ধরনের কোনো টপিকের উপরে যদি আরো ক্লাস চাচ্ছ সেই টপিকটা সম্পর্কে অবশ্যই আমাকে কমেন্টে জানাও, তাহলে আমরা বই বেস করে পড়বো। কারণ তোমাদের সবসময় 2টা কোশ্চেন থাকে, কি বই পড়বো আর কিভাবে পড়বো। সাধারণ জ্ঞানের ক্ষেত্রেই একটাই কোশ্চেন, যে কি বই পড়বো আর কিভাবে পড়বো, তাই না? তো বই পড়বো আমরা এটা, এবং কিভাবে পড়বো সেটা আমার সাথে পড়ো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটার অ্যান্সার কি আমি দিয়ে দিব না আগে অ্যান্সার নিব? আচ্ছা, দিয়েছো মতিউর রহমান দিয়েছো যে বি, মতিউর রহমান দিয়েছো বি, স্ট্রেংথ দিয়েছো বি, মুন্নি দিয়েছো বি। ঠিক আছে, এটার অ্যান্সার একদম সঠিক। নদীবিহীন দেশ হচ্ছে বি। তোমাদের কাছে একটা খুব ছোট কোশ্চেন করি, সেটা হচ্ছে নদীমাতৃক দেশের নাম বলো প্লিজ কমেন্টে। হ্যাঁ, নদীমাতৃক দেশের নাম বলবা। আচ্ছা, আরব উপদ্বীপের কোন শহরের পূর্ব নাম ইয়াসরিব? আরব উপদ্বীপের কোন শহরের পূর্ণ নাম ইয়াসরিব? ইয়াসরিব আরবের কোন উপদ্বীপের পূর্ব নাম ইয়াসরিব? এই প্রশ্নটা 11 নম্বর প্রশ্নটা তোমরা পেয়ে যাবা হচ্ছে 556 নাম্বার পেজের রাজশাহী ইউনিভার্সিটির 4 নম্বর কোশ্চেনে। আরবের উপদ্বীপে কোন শহরটি পূর্ণ নাম ইয়াসরিব? মক্কা, মদিনা, তায়েফ, রিয়াদ। মক্কা,
মদিনা, তায়েফ, রিয়াদ। এটার অ্যান্সারগুলো আমাকে প্লিজ দাও। আচ্ছা ইয়া সরি, আচ্ছা মুহিতুর রহমান লিখেছো ইয়া সরি মদিনার পূর্ব নাম, খুবই সুন্দর লিখেছো, স্ট্রেঞ্জ লিখেছো বাংলাদেশ, থ্যাংক ইউ। আমাদের বাংলাদেশের নাম কিন্তু সব জায়গায়, ঠিক আছে? এটা লিখতে কখনো ভয় পাবা না এবং কখনো বলবা না যে আমরা বাংলাদেশ, অবশ্যই বলবা এবং প্রাউডের সাথে বলবা যে আমরা বাংলাদেশি, ঠিক আছে? এটা কখনো বলবা না যে আমরা বাংলাদেশি না, ঠিক আছে? এই জিনিসটা বিশেষ করে যারা বাইরে চলে যান, যারা যান, তারা এই কথাগুলো কিন্তু বেশি বলে এবং এটাতে খুব হার্ট লাগে, খারাপ লাগে। এই জন্য আমি তোমাদেরকে বললাম যে সব সময় নিজের দেশকে কিভাবে ভালো বলা যায় এবং কিভাবে ভালো 10টা কথা বলবো আমরা, এটা সবসময় শিখবো। আমরা আমরা কিছু দেশ সম্পর্কে পড়লাম যেটার মধ্যে নদী নাই, আমরা এত ঐশ্বর্য দ্বারা, আল্লাহর এত সৃষ্টি দ্বারা আমরা এই দেশটাতে থাকি। তো আমাদের দেশটার নামটা অবশ্যই ওই উচ্চ স্বরে, উচ্চ কণ্ঠে সবসময় বলার চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা, এটার উত্তর অনেকেই দিয়েছে এবং খুব কারেক্ট অ্যান্সার দিয়েছো। সেটা হচ্ছে অ্যান্সার হবে এটার মদিনা, ঠিক আছে? তাহলে পূর্ণ নাম ছিল হচ্ছে ইয়া সরিব। আচ্ছা, সিরিয়া, আমরা একটু সিরিয়া নিয়ে পড়বো এখন। এটার পেজ নাম্বার তোমরা বের করবা হচ্ছে সিরিয়া পেজ নাম্বার 555, 555, স্টেপ 1, স্টেপ 2 ফার্স্টে আমরা পড়বো, ঠিক আছে? স্টেপ 1, স্টেপ 2 দেখো। স্টেপ 1, বিশ্বের সবচেয়ে প্রথম বর্ণমালা, যখন বর্ণমালা আবিষ্কার হয়েছে এরপরে যেই ইয়াতে পাওয়া গেছে সেটা হচ্ছে সিরিয়াতে। সিরিয়াতে বিশ্বের সবচেয়ে প্রথম বর্ণমালা পাওয়া গেছে, সেটা হচ্ছে উগারিটে। উগারিটে কোথায়? সিরিয়াতে, ঠিক আছে? এটি দেখো 1958 সালে মিশর সিরিয়া মিলে সংযুক্ত হয়, সংযুক্ত আরব প্রজাতন্ত্র গঠন করে এবং 1961 সালে এটি পুনরায় বিভক্ত হয়ে যায়। এটি পুনরায় বিভক্ত হয়ে যায়। আচ্ছা, সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হয় কততে? 2011 সালে। এটার পেজ নাম্বার যারা জানতে চাচ্ছ, এটার পেজ নাম্বার যারা জানতে চাচ্ছ তাদেরকে বলি, পেজ নাম্বারটা ঠিক সৌদি আরবের নিচে 550 নাম্বার পেজ, 550 নাম্বার পেজ, 550 নাম্বার পেজ, ঠিক আছে? দেখো, বশারের পতনের মাধ্যমে অবসান ঘটে 13 বছরের গৃহযুদ্ধের, ঠিক আছে? 13 বছরের গৃহযুদ্ধের। সিরিয়ার আলোচ্য শহর কোনটা? বসরা, আলেপ্পো, দামেস্কো, এগুলো, ঠিক আছে? মধ্য সিরিয়ার প্রাচীন শহর হচ্ছে পালমিরা। পালমিরা কেন বলা হয় জানো কি? যারা যারা জানো তারা আমাকে অ্যান্সার করো তো দেখি, পালমিরা কেন বলা হয়? ঠিক আছে, পালমিরা বিখ্যাত হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য। পালমিরা হচ্ছে বিখ্যাত হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য। পালমিরা একবার সার্চ দাও, এত সুন্দর লাগবে তোমাদের দেখতে, মনে হবে যে একবার ঘুরে আসি যায়। আচ্ছা, সিরিয়াস মনে হবে যে আমরা আগে কিরকম ছিলাম, মানব জাতি আগে কেমন ছিল, এরকম একটা ফিল আসবে। আচ্ছা, সিরিয়ার সবচেয়ে বড় শহর হচ্ছে আলেপ্পো। সিরিয়ার সবচেয়ে বড় শহর হচ্ছে আলেপ্পো। পালমিরার অ্যান্সার কে কে দিয়েছো? পালমিরার অ্যান্সার কে কে দিয়েছো? সিটি অফ প্লাম ট্রিস,
সিটি অফ প্লাম ট্রিজ। পালমিরার অর্থ হচ্ছে সিটি অফ প্লাম ট্রিজ। পালমিরার একটা আগের নাম ছিল, সেই পূর্ব নাম একটা ছিল, সেটা হচ্ছে টুরমুড। টুরমুড পূর্ববর্তী নাম ছিল হচ্ছে টুরমুড, অথবা টুরমুর। এটি রোমান শাসকেরা নাম দিয়েছিল। কখন নাম দিয়েছিল? ফার্স্ট প্রথম শতাব্দীতে। ঠিক আছে, তাহলে দেখো পালমিরা সিটি অফ প্লাম ট্রি এবং পূর্ব নাম ছিল হচ্ছে তারমুড বা তারমুর। ম্যাক্সিমাম দেখা যায় তারমুরই থাকে। ঠিক আছে, এবং হচ্ছে রোমান শাসক প্রথম শতাব্দীতে। ঠিক আছে, যারা যারা স্ক্রিনশট নিতে যাচ্ছে স্ক্রিনশট নাও, আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি। আচ্ছা, একজন অ্যান্সার করেছো এবং বলছো যে জিকে বইটার দাম কত এবং আমার সহায়িকা আছে। খুবই ভালো। জিকে বইটার দাম সম্ভবত 410 এবং তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবা। অবশ্যই কেনো, কারণ আমরা কিন্তু পড়া স্টার্ট করে দিছি। তো পড়ার মাঝে যদি তুমি দেখো যে আমাকে কোন বই কিনতে হচ্ছে, কি বই কিনতে হচ্ছে, এই চিন্তা করে শেষ করে দেওয়ার সময়, তাহলে কিন্তু পড়া হবে না। তার চেয়ে ভালো বই নাও, পড়া শুরু করো। পড়া শুরু করার পরে তোমরা এটা পড়তে থাকো। পড়তে পড়তে তোমাদের আরও দেখা যাবে, যত জানতে ইচ্ছে হবে গুগলে সার্চ করবা, বিভিন্ন জিনিস দেখবা, তখন দেখবা যে তোমাদের জ্ঞানটা কিন্তু আরও বেড়ে যাচ্ছে। তো সব সময় সাধারণ জ্ঞান এমন জিনিস না যে তুমি সব কিছু জানবা, ঠিক আছে, সব কিছু বলতে পারবা, তুমি সব কিছু জেনে যাবা একবারে। সাধারণ জ্ঞান এমন জিনিস যে প্রত্যেকটা দিন বা প্রত্যেকটা সময় তুমি নতুন কিছু জানতেছো। সাধারণ জ্ঞান এই জিনিস, সাধারণ জ্ঞানের বিষয়টাই অন্যরকম। যেমন জানতে খুব ভালো লাগবে, তেমন আগ্রহও খুব জাগবে যে আমি ওই জিনিসটা কখনো দেখতে পারবো কিনা বা করতে পারবো কিনা। ঠিক আছে, আমরা যেমন এটাতে পাঁচ সম্পর্কে জানি, কোনো একটা সাধারণ জ্ঞান যখন আমরা পড়ি, এটা আমরা পাঁচ সম্পর্কে জানি, ইতিহাস সম্পর্কে জানতেছি, জিনিসটা কিন্তু আমরা অনেক কিছু পিছনের দিকে জানতে পাচ্ছি, তাই না? সামনের দিকে যখন জানতেছি সেটাকে আমরা সাম্প্রতিক বলতেছি, কিন্তু পিছনের দিকে যে ইতিহাসগুলো আমরা বুঝতে পারি, তখন মনে হয় কি যে আমরা কোথায়, কোন জগতে, কোন ধরনের জিনিস ছিল আমাদের অস্তিত্বের আগে, বা মানুষ অনেক প্রেডিকশন বানায়, সেই জিনিস সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় এবং আমরা আরও বিষয় সম্পর্কে জানি। সাধারণ জ্ঞান যদি তুমি ভুলেও যাও, ঠিক আছে, তখন তোমার এটা একটা যেন ফিল না হয় যে আমি পারি না। পারি না এমন কোনো কথা নাই এখানে সাধারণ জ্ঞানে। সাধারণ জ্ঞানে তুমি যতটা প্রত্যেক দিন নতুন জিনিস শিখবা, নতুন জিনিস জানতে পারবা, এটাই সাধারণ জ্ঞান। ঠিক আছে, এটাকে তোমাকে মুখস্থ করার না, এটাকে যদি এনজয় করে তুমি বোঝো, একবার বুঝে যাও যে এটা এরকম 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 গেছিল বা এরকম 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 হয়েছিল, তাহলে দেখা যাবে সাধারণ জ্ঞান কঠিন লাগবে না। ঠিক আছে, হ্যাঁ, অনেকে একটা প্রশ্ন করো যে ডেটটা মনে থাকে না, এটা একটা বড় কোশ্চিন। এটা অ্যান্সার আমি একটু পরে দেব, যে ডেট অ্যাকচুয়ালি মনে রাখতে হয় কিভাবে। আচ্ছা, তাহলে যাদের যাদের স্ক্রিনশট হয়ে গেছে তারা অবশ্যই আমাকে মেসেজ করো, কমেন্ট করো। আচ্ছা, এখানে আসো, দেখো এখানে আমরা একটু কয়েকটা জিনিস পড়ি। সেটা হচ্ছে সিরিয়ান সালভেশন গভর্নমেন্ট, এসএসজি হচ্ছে সিরিয়ার প্রশাসনিক শাখা। ঠিক আছে, সিরিয়ার প্রশাসনিক শাখা। আর গোলান মালভূমি, গোলান মালভূমি একটু ইম্পর্টেন্ট, এটি সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে বিদ্যমান একটি স্থান।
ঠিক আছে। সিরিয়ার গোলান মালভূমি দখল করেছিল 1973 সালে আরব ইসরায়েলের যুদ্ধে, আরব ইসরায়েলের যুদ্ধে। আচ্ছা, বিশ্বের সবচেয়ে, স্টেপ 3 তে আসো, বিশ্বের সবচেয়ে প্রাচীন শহর হচ্ছে দামেস্কো, সিরিয়া। দামেস্কো, সিরিয়া। আর এখানে যেটা আমরা পড়লাম, তাল গাছের শহর হচ্ছে সিরিয়ার পালমিরা। তাল গাছের শহর হচ্ছে সিরিয়ার পালমিরা। ঠিক আছে, এখন আমরা প্রশ্নে চলে যাব। প্রশ্নের মধ্যে যাই। দেখো 12 নাম্বার প্রশ্ন। যারা এটা সম্পর্কে জানতে চাচ্ছ, এটা 550 নাম্বার পেজ ছিল। আর 12 নাম্বার প্রশ্নতে যাই, কোন দেশে গৃহযুদ্ধের কারণে ইউরোপ জুড়ে অভিবাসী সংকট সৃষ্টি হয়? অভিবাসী সংকট সৃষ্টি হয়। আবার কোন দেশে গৃহযুদ্ধের কারণে ইউরোপ জুড়ে অভিবাসী সংকট সৃষ্টি হয়? এটার পেজ নাম্বার বের করবা হচ্ছে একদম প্রথম পেজ, সেটা হচ্ছে 554 নাম্বার পেজ। যাদের বই কেনা আছে তারা বইটা কেনো। দেখো, তাকাও বইয়ের দিকে। কোন দেশে, প্রথমে 1 নাম্বার কোশ্চিন বিসিএস এর পরীক্ষায় আসছে, যেটা কোন দেশে গৃহযুদ্ধের কারণে ইউরোপ জুড়ে অভিবাসী সংকট সৃষ্টি হয়? ঠিক আছে, এটা অ্যান্সার করো। কে কে অ্যান্সার করতে পারবে অ্যান্সার করো। প্রথমে এ আছে সিরিয়া, বি আছে লেবানন, ডি আছে হচ্ছে আফগানিস্তান, এবং সি আছে আফগানিস্তান, ডি আছে ইরাক। তাহলে এটার অ্যান্সার কি হবে? আমি অ্যান্সার নিব, তোমরা অবশ্যই এটা অ্যান্সার করো। আচ্ছা, এটার অ্যান্সার আমি দিয়ে দিব এখনই, তোমাদের অ্যান্সার দেখতেছি। আচ্ছা, তাহলে এটা কত নম্বর পেজ? 554 নম্বর পেজ। এটার অ্যান্সার হবে কি? যারা যারা রেকর্ডিং দেখবা তারা অবশ্যই এই জায়গাটা পজ করবা, করে হচ্ছে অ্যান্সারটা করে তারপর আবার স্টার্ট করবা। এটা অ্যান্সার হবে হচ্ছে সিরিয়া। এটা অ্যান্সার হবে হচ্ছে সিরিয়া। কে কে ঠিক উত্তর দিছো অবশ্যই আমাকে জানাও। আচ্ছা, রহমান দিছো সিরিয়া, ভেরি গুড। আমরা পরের কোশ্চেনে যাই। আচ্ছা, আলেপ্পো ডিস্ট্রয় সিটি। আলেপ্পো কাকে বলা হয়? ডিস্ট্রয়েড সিটি বাই দ্য গ্রিক। ঠিক আছে, আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত? এ ইরান, বি ইরাক, সি জর্ডান, ডি সিরিয়া। ডি সিরিয়া। এ ইরান, বি ইরাক, সি জর্ডান, ডি সিরিয়া। আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত? আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত? এ ইরান, বি ইরাক, ডি জর্ডান, ডি সিরিয়া। ঠিক আছে, আচ্ছা, এটা পেজ নাম্বারটা যারা জানতে চাচ্ছ তাদের জন্য বলি। দেখো 554 নম্বর পেজের 2 নম্বর কোশ্চেন, আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত? আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত? অ্যান্সার করো, আমি অ্যান্সার দেখছি। আচ্ছা, তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে 13D, সিরিয়া। 13D, সিরিয়া। আচ্ছা, আমরা একটু ফিলিস্তিন সম্পর্কে পড়ি। ফিলিস্তিনকে কি বলা হয়? হোলি প্লেস বা হোলি ল্যান্ড, তাই না? আমরা ফিলিস্তিন সম্পর্কে একটু ডিটেলসেই পড়বো, কারণ রিসেন্টলি কিছু ঘটনা ঘটেছে। তো সেই ঘটনাগুলো থেকে দেখা যাবে যে আমাদের সাম্প্রতিক কোশ্চেন আসতে পারে, এজন্য একটু ডিটেলসে পড়ি। দেখো, 15 নভেম্বর 1988 সালে এটাকে বলা হতো ল্যান্ড অফ লর্ড, এবং এখনো বলা হয়। ফিলিস্তিনি স্বাধীন হয়
এবং এটা স্বীকৃতি পায় কত সালে? 1988 সালে স্বাধীন হয়। ঠিক আছে, আচ্ছা কোন চুক্তির মাধ্যমে স্বাধীন হয়? আলজিয়ার্সের মাধ্যমে স্বাধীন হয়। এবং স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রথম স্বীকৃতি দেয় হচ্ছে আলজেরিয়া। স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রথম স্বীকৃতি দেওয়া হচ্ছে আলজেরিয়া। ঠিক আছে, প্রায় প্রতি বছর 29 নভেম্বর জাতিসংঘে ফিলিপাইন দিবস পালন করা হয়, কারণ একমাত্র ফিলিস্তিনকেই জাতিসংঘের পর্যবেক্ষক হিসাবে কিন্তু ঘোষণা করা হয়েছিল এবং এর মর্যাদা দেওয়া হয়েছিল পর্যায়ে। এই জন্য 29 নভেম্বর জাতিসংঘের ফিলিস্তিন দিবস হিসাবে পালন করা হয়। ঠিক আছে, ফিলিস্তিন দিবস হিসাবে পালন করা হয়। এখানে আরেকটু জিনিস দেখব, সেটা হচ্ছে পিএলও। আচ্ছা, পিএলও দেখো, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, ঠিক আছে, এর ফুল ফর্ম। এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষকে বলা হয় হচ্ছে প্যালেস্টাইনি ন্যাশন অফ অথরিটি। এর কার্যালয় কোথায়? রামাল্লয়ে। রামাল্লয়ে। আল আকসা মসজিদ অবস্থিত কোথায়? জেরুজালেমে। কোথায়? জেরুজালেমে। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আল আকসা। আচ্ছা, আল আকসা কোথায়? জেরুজালেমে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আরো কি কি আসে দেখো। পিএলও নিযুক্ত হন এত তারিখে, আচ্ছা এটা তো ইম্পর্টেন্ট না। বর্তমানে সদর দপ্তর কোথায়? রামেলা, ফিলিস্তিনিতে। আচ্ছা, নোবেল পুরস্কার পান তিনি হচ্ছে 1994 সালে। ঠিক আছে, আমরা আসি একটু হামাসে। হামাস একটা আরবি শব্দ এবং এর অর্থ হচ্ছে উদ্দীপনা। ঠিক আছে, মুক্তি বাহিনীর মতন যখনই কোনো ধরনের সৃষ্টি হয়, বাহিনী সৃষ্টি হয়, তখনই ওটার একটা নামকরণ করা হবে এবং ওটা কিন্তু দেখা যায় ফ্রিডমের জন্য কিন্তু অনেক জনপ্রিয় হয়ে ওঠে। যে কোনো বাহিনী কোনো দেশের স্বাধীনতার জন্য লড়াই করে, সেই জিনিসটাকে একটা নাম দেওয়া হয় বা সেই সংস্থাটাকে বা সেই বাহিনীকে একটা নাম দেওয়া হয়। এখানে সে নামটা হচ্ছে হামাস। এটা একটি সশস্ত্র মুক্তি বাহিনী রাজনৈতিক গোষ্ঠী, ঠিক আছে, যেটা ইসরায়েলের সাথে সংঘর্ষের সাথে লিপ্ত হয় এবং এর প্রতিষ্ঠাতাকে শেখ, এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু, এর প্রতিষ্ঠাতাকে দেখো শেখ আহমেদ ইয়াসিন। প্রতিষ্ঠাতাকে শেখ আহমেদ ইয়াসিন এবং প্রতিষ্ঠিত হয় কত? 1987 সালে। 1987 সালে, ঠিক আছে, 1987 সালে। এখানে আসো, কোশ্চেনে আসে দেখো, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের সর্বপ্রথম স্বীকৃতি দেয় কোন দেশ? ঠিক আছে, এটা 15 নম্বর প্রশ্ন। প্রশ্নের মধ্যে 554 নম্বর পেজের 8 নম্বর কোশ্চিন। 554 নম্বর পেজের 8 নম্বর কোশ্চিন। 554 8 নম্বর কোশ্চিন। ঠিক আছে, দেখো, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় কোন দেশ? সিরিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া এবং নাইজেরিয়া। এটার অ্যান্সার করো। এটার অ্যান্সার আমি এখনই কিন্তু নিব। আচ্ছা, রহমান উত্তর দিয়েছো, হ্যাঁ সঠিক হয়েছে। আমি আরো কিছু অ্যান্সার নিব। আরো কিছু অ্যান্সার নিব। 8 নম্বর কোশ্চেন কিন্তু,
স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ? সেটা হবে উত্তর আলজেরিয়া। ঠিক আছে, আলজেরিয়া। পরের প্রশ্নে চলে যাই। ফিলিস্তিনির মাতৃভূমিতে কখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়? খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, যেটা সাম্প্রতিক কোনো ফিলিস্তিনি ইসরায়েল নিয়ে কোশ্চিন আসলে এই কোশ্চিনটা আসা খুবই স্বাভাবিক, এমন কোশ্চিন এটা। ফিলিস্তিনি মাতৃভূমিতে কখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়? প্রশ্ন নাম্বার 16। এটা 554 নম্বর পেজের 9 নম্বর কোশ্চিন। 554 নম্বর পেজের 9 নম্বর কোশ্চিন। ফিলিস্তিনি মাতৃভূমিতে কখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়? কখন ইসরায়েল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়? এটার অ্যান্সার অবশ্যই অ্যান্সার দাও, তার আগে আমাকে পজ করে অ্যান্সার দিবা। এটাই হচ্ছে প্রথম। নিজের প্রতি অনেস্ট থাকো, আদারওয়াইজ ভালো করতে পারবা না, এটা কিন্তু মনে রাখো। আচ্ছা, এটার অ্যান্সার হবে হচ্ছে 1948 সালে। 1948 সালে। ঠিক আছে। আল আকসা, প্রথমে বলেছিলাম এটা খুবই ইম্পর্টেন্ট। আল আকসা মসজিদটি কোথায় অবস্থিত? এটা আছে তোমাদের পেজ নাম্বার, যারা জানতে চাচ্ছ পেজ নাম্বার যাদের জন্য দিচ্ছি তারা নাও। এটা দেখো পেজ নাম্বার 555 একদম প্রথম কোশ্চিন। আল আকসা মসজিদ কোথায় অবস্থিত? আল আকসা মসজিদ কোথায় অবস্থিত? অনেক পুরাতন মসজিদ। আল আকসা মসজিদ কোথায় অবস্থিত? ফিলিস্তিন, ইসরায়েল, আলজেরিয়া, সৌদি আরব। অ্যান্সার করো। ভেরি গুড। আমার এরকম একটা স্টুডেন্ট তো খুব পছন্দের অবশ্যই হবে। রহমান লিখেছ যে 48 সালে বেলফোর চুক্তির মাধ্যমে কিন্তু এই কাজটা হয়ে থাকে। খুবই সুন্দর একটা কথা লিখছো। এবং যদি যারা জানো না বেলফোর সম্পর্কে, তারা অবশ্যই কিন্তু এই ব্যাপারটা সম্পর্কে জানবা যে বেলফোর চুক্তিটা অ্যাকচুয়ালি কি ছিল। বেলফোর চুক্তিটা অ্যাকচুয়ালি ছিল যে ইসরায়েলকে কিভাবে একটা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য, আমরা এটা পড়বো এখন কিছুক্ষণ পরেই পড়বো অ্যাকচুয়ালি। আমরা এই জন্য আমি কথাটা আগে বলিনি, বাট রহমান কথাটা আগে উল্লেখ করছো দেখে আমি আগে বলে ফেললাম। আচ্ছা, আল আকসা মসজিদটি কোথায় অবস্থিত? তাহলে ফিলিস্তিন, ইসরায়েল। আচ্ছা, এটা অ্যান্সার করো। রহমান কিন্তু খুব ভালো প্রিপারেশন নেওয়ার চেষ্টা করতেছো এবং এটাকে মাঝখানে আটকায়ও না। অবশ্যই প্রিপারেশনটা ভালো নাও এবং ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করো, ক্লাসগুলো করার চেষ্টা করো। পারলে নিজে একটু যতটুক ইনফরমেশন দিতে পারো নিজে মনে রাখার জন্য হলেও দাও। ক্লাসে কমেন্ট করলে ওই জিনিসটা মাথায়ও গেঁথে যাবে। অনেক সময় আমরা বলি না হাতে লিখলে আমাদের কত পড়াশোনা গেঁথে যায়। আমরা হাতে কম লিখি এখন, কারণ এখন সবাই বড় হয়ে গেছে, হাতে কেউ লিখে পড়তে চাই না, বাট স্টিল ওই টেকনিকটা কাজ করে। এবং যারা হচ্ছে কমেন্টে লেখো, কমেন্টে ঝড় তুলে দিতে পারো, তারা অবশ্যই কমেন্টে টাইপ করে লেখো, অ্যাটলিস্ট মনে থাকবে যে আমি এই টাইপটা করছিলাম। কারণ এত ইনফরমেশন পড়বা যে মাথা থেকে কোনটা বের হয়ে যাবে আর কোনটা বের হবে, এই জিনিসটা তোমাদের একটু আর একটা সবচেয়ে বড় জিনিস কি তোমাদেরকে এখানে একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে তোমরা একটা কোশ্চিন করে থাকো, সেটা হচ্ছে যে সাল কিভাবে মনে রাখবা। সাল মনে রাখার জন্য একটা ট্রিক্স আছে, সেটা আমি শুধু মুখে বলবো, কারণ আমি ট্রিক্সটা তোমাদেরকে মুখে বললে তোমাদের বেশি মনে থাকার কথা। সেটা হচ্ছে তোমরা প্রত্যেকটা সময়কে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং বর্তমান যুগে ভাগ করে নিবা। ঠিক আছে, ভাগ করে নেওয়ার পরে যে টাইমিং জোনগুলো থাকবে, সেই টাইমিং জোনে প্রত্যেকটা মেমোরেবল কাজগুলা লিখবা, অর্থাৎ মেমোরেবল ঘটনা, মেমোরেবল কাজ, মেমোরেবল জিনিস। এবং
সেই টাইম জোনের ভিতরেই বাকি সময়গুলাকে কি করবা, ওই সালগুলা বসায় দেবা সাইডে, এবং সেটাকে অ্যালফাবেটিক ফরম্যাটে সাজাবা। 1 2 3 4 5 48 50 58। তাহলে তোমাদের হবে কি, ওই সিরিজটা মনে থাকবে। যখনই সিরিজ মনে থাকবে, সহজ জিনিস মনে থাকবে, তখনই লম্বা কোনো জিনিস বা কোনো জিনিস স্ট্রেট ফরওয়ার্ডে আসে বা আমাদের মাথায় কিন্তু ওই জিনিসটা বেশি মনে থাকে। যখনই ইনফরমেশন পড়ো, ঠিক আছে, তখন ওই জিনিসটা মনে থাকে না। ইরান আর ইরাকের কবে হয়েছে, স্বাধীন কবে হয়েছে ব্রিটিশ থেকে, এই দুইটা সাল যদি তোমরা অ্যালফাবেটিক ফরম্যাটে মনে রাখো, ঠিক আছে, রোমানে মনে রাখো A to Z করে, তাহলে দেখা যাবে ওই জিনিস তোমার মনে থাকবে যে কোনটা আগে হয়েছে আর কোনটা পরে হয়েছে, সাল এমনি মনে পড়ে যাবে তখন, ঠিক আছে। আর তাছাড়া কারো যদি আরো সাল মনে রাখার ট্রিক্স থাকে, যেটা আমি জানি না বাট তোমরা জানো, অবশ্যই আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে, আমিও তোমাদের কাছে শিখতে চাই। আচ্ছা, তাহলে আল আকসা মসজিদ কোথায় অবস্থিত, এটার কি পেজ নাম্বারটা আমি তোমাদেরকে তাহলে বলি। পেজ নাম্বার 17 না, আচ্ছা এই যে বলছি মনে হয় 555 একদম প্রথমে, 555 একদম প্রথমে। এটার উত্তর হবে কি ফিলিস্তিন, এটা উত্তর হবে কি ফিলিস্তিন বা প্যালেস্তাইন। আচ্ছা, আমরা আসি একটু খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশনে, জেরুজালেম। জেরুজালেমকে নিয়ে কিন্তু অনেক অনেক কনভারসেশন, অনেক বিরোধিতা, অনেক, একটা 3 ধর্মকে ঘিরে একটা জায়গা যদি হয়ে থাকে যেটা 3টা ধর্মের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেই জায়গাটার নাম হচ্ছে জেরুজালেম, ঠিক আছে। একটা ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম আর মুসলিম ধর্ম, এই 3টা ধর্মকে নিয়ে যখন একটা জায়গা খুবই ইম্পর্টেন্ট হয়ে থাকে, তখন সেই জায়গাটা কিন্তু একটা সিগনিফিকেন্ট জায়গা হিসেবে পরিণত হয়, এবং এমন একটা জায়গার নাম হচ্ছে জেরুজালেম। আচ্ছা, 3টি পবিত্র মসজিদ, পবিত্র ধর্মীয় স্থান হচ্ছে জেরুজালেম। আল আকসা মসজিদটি অবস্থিত কোথায়, জেরুজালেমে, ঠিক আছে। ইসরায়েলে আল আকসা দখল করে কবে, 1967 সালে। কত সালে, 1967 সালে। ইসলামের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস অবস্থিত হয় জেরুজালেমে। এটা মুখস্থ করবা, এটা একদম মুখস্থ করবা, এটা মনে রাখতে হবেই হবে, ঠিক আছে। বিখ্যাত ওরিয়েন্টেড হাউস অবস্থিত কোথায়, জেরুজালেমে। এবং যীশু খ্রিস্টের জন্মের বেলহাম অবস্থিত কোথায়, বেথেলহাম অবস্থিত হচ্ছে জেরুজালেমে। রাজনীতি, জেরুজালেমের রাজনীতি, আচ্ছা রাজনীতি সম্পর্কে একটু পরে বলি। আচ্ছা এখানে আসো, প্রথমে দেখো আল আকসা ইন্তেফাদ, এটা কি ফিলিস্তিনি মুক্তি আন্দোলন। রাজধানী কোথায়, স্টেপ 3-তে পড়তেছি আমরা, এটা পূর্ব জেরুজালেমে। প্রশাসনিক রাজধানী কোথায়, রামাল্লাহ, ঠিক আছে। এবং ওয়াফা ফিলিস্তিনি রাষ্ট্রের বার্তা সংস্থা, ঠিক আছে, ওয়াফা। এটা যদি স্ক্রিনশট নিতে চাচ্ছ অবশ্যই স্ক্রিনশট নাও, অবশ্যই স্ক্রিনশট নাও এবং বেশি বেশি কমেন্ট করার চেষ্টা করো, তাহলে আমি অবশ্যই জিনিসটা দেখব। এবং তোমাদের কিন্তু দেখা গেছে দুপুরের টাইমে ওই মানুষগুলোই ম্যাক্সিমাম জেগে থাকে, মানে যারা ঘুমায় না। আমি মনে করি যারা হচ্ছে নিজেকে একদম খুব কামলি পড়াইতে চাও এবং খুব কামলি নিজেকে, নিজের পড়া সকাল থেকে ঘুম থেকে উঠে শেষ করতে চাও, তারা অবশ্যই দুপুরের টাইমটা চুজ করো। কারণ দুপুরের টাইমে দেখা বাসায় সবাই ঘুমায় যায়, অনেক সময় শান্তি, যেটাকে ভাত ঘুম বলি আমরা বাঙালিরা, ভাত ঘুম দেয়। তো ভাত ঘুমের পরে অবশ্যই পড়া শুরু হয়। কিন্তু আমি বলবো এখন যেহেতু সময় খুবই কাছে অ্যাডমিশনের, এবং যারা বিশেষ করে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছো তাদেরও খুব একটা সময় থাকে না এইচএসসির, তো দেখা যায় যে আমাদের কিন্তু প্রিপারেশন কম থাকে। আর 3 মাসে কখনোই
সাধারণ জ্ঞান শেষ করা সম্ভব হয় না। তো যারা আগে থেকে পড়তে চাও তারা আগে থেকে বইটা সংগ্রহ করো, এবং যারা হচ্ছে রিসেন্টলি এই বইটা কিনছো তারা তো আমার সাথে পড়তেই পারতেছো। এবং তোমরা দেখো কমেন্টে কিন্তু পিন আপ করা আছে যে জয়কলি একাডেমি নামের যে ওয়েবসাইটটা আছে ওর ভিতরে গেলে উপরে দেখবা ড্যাশবোর্ড আছে, এবং ড্যাশবোর্ডের উপরে যখন ক্লিক করবা তখন একটা এক্সাম ফরম্যাট আসবে, এবং এক্সাম ফরম্যাট যে এশিয়া মহাদেশের দেশগুলো এক্সাম 2 এক্সামটা আজকে তোমরা দিবা। এবং তোমাদেরকে আরেকটা জিনিস জানাই দেই, মাঝখানে এটা কালকে পর্যন্ত সময় থাকবে, পরের দিন আরেকটা এক্সাম দেওয়া হবে। এক্সামটা হয়ে গেলে ইনশাল্লাহ আমরা বুধবার বৃহস্পতিবারে আরেকটা ক্লাস দিব। প্লিজ তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে জয়কলি জিকে পেজটার উপরে অবশ্যই নজর রাখবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে যাদের স্ক্রিনশট তোলা হয়ে গেছে আমি তাদের জন্য চেঞ্জ করে ফেলতেছি। আচ্ছা, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী ঘোষণা করা হয় জেরুজালেম, তেল আবিব, গাজা সিটি আর সিনাই। অ্যান্সার দাও। এটার পেজ নাম্বার সম্পর্কে যারা জানতে চাচ্ছ, এটার পেজ নাম্বার সম্পর্কে যারা জানতে চাচ্ছ, যারা এখন নতুন অ্যাড হইলা তাদেরকে ওয়েলকাম টু জয়কলি জিকে। ঠিক আছে, এটা পেজ নাম্বার সম্পর্কে বলি তাহলে। দেখো 556 নাম্বার পেজ, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী ঘোষণা করা হয় কোথায়? দেখো জেরুজালেম, তেল আবিব, গাজা সিটি এবং হচ্ছে সিনাই। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে, আমি এখানে পজ করে তারপর কিন্তু তোমরা হচ্ছে অ্যান্সারটা দিবা। জেরুজালেম। কে কে সঠিক অ্যান্সার দিছো? হাফিজুল দিয়েছো সি, না স্বাধীন ফিলিস্তিনির। অ্যান্সারটা হবে এ, জেরুজালেম। ঠিক আছে, এটা বুঝে অ্যান্সার করবা একটু। আচ্ছা, ইসরায়েল, আমরা একটু ইসরায়েল সম্পর্কে পড়ব, আসো। আচ্ছা দেখো, ইসরায়েল যে প্রবর্তক, ইহুদিবাদ আন্দোলনের প্রবর্তক হাঙ্গেরির ডক্টর থিওডর হরজল। ঠিক আছে, তিনি কি করেন? তিনি হচ্ছে বেলফোর ঘোষণার মাধ্যমে কি করেন? ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, যেটা কিছুক্ষণ আগে একজন বলল বেলফোর, সেইটাই ইহুদি রাষ্ট্রের জন্য যেটা তিনি ঘোষণা করেন যে ইহুদিদেরকেও একটা রাষ্ট্র পাওয়ার অধিকার থাকে। এই রাষ্ট্র, এই কথার মাধ্যমে তারা একটা বেলফোর ঘোষণা করে, এবং এই ঘোষণাতে ঘোষণা করা হয় কবে? 14 মে 1948 সালে আরব বিশ্বের ইসরায়েলের রাষ্ট্রে জন্ম নেয়, এবং রাষ্ট্রের প্রতিষ্ঠা হয় হচ্ছে ডেভিড বেন গুরিয়নের মাধ্যমে। আচ্ছা, এখানে আসো দেখো, ইসরায়েল ফিলিস্তিনের সীমানাকে কি বলা হয়? গ্রিন লাইন। ঠিক আছে, গোলান মালভূমি অবস্থিত কোথায়? গ্যালীয় সাগরের উপকূলে। ঠিক আছে, এরপরে আসো দেখো, এখানে আমাদের আরেকটা লাগতেছে ওয়েলিং ওয়াল, অর্থাৎ এই জিনিসটা তোমরা অনেক ভিডিওতে দেখবা, জেরুজালেমে অবস্থিত ইহুদিদের একটি পবিত্র স্থান। ঠিক আছে, বেলফোর ঘোষণার 1917 মূল প্রবাদ্য কি ছিল? ইহুদিদের জন্য একটি জাতির রাষ্ট্র গঠন, যেটা তোমাদেরকে প্রথমেই বললাম আমি। বিশ্বের যে দেশটি সাথে বাংলাদেশের কোনো টেলি যোগাযোগ নেই সেটা হচ্ছে ইসরায়েল। আমাদের কোনো টেলি যোগাযোগ নেই, তাহলে বাংলাদেশের টেলি যোগাযোগ নেই, সেটা কোন দেশ? সেটা হচ্ছে ইসরায়েলের সাথে। ঠিক আছে,
আচ্ছা, ইসরায়েলের স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটা? যুক্তরাষ্ট্র। ঠিক আছে, যুক্তরাষ্ট্র। এবার মুসলিম দেশ যে দেয়, প্রথমে দেয় তুরস্ক এবং প্রথম আরব দেশ দেয় হচ্ছে মিশর। তাহলে প্রথমে কে দেয়? স্বাধীন স্বীকৃতি দেয় হচ্ছে যুক্তরাষ্ট্র। ঠিক আছে, এবং মুসলিমদের মধ্যে তুরস্ক এবং আরব দেশদের মধ্যে দেয় কে? মিশর। আচ্ছা, ইউনেস্কো ঘোষণার শান্তির শহর কোনটাকে বলা হয় এখানে? হেব্রনকে। ঠিক আছে, ফিলিস্তিনি এবং ইসরায়েলের মধ্যে যে আসল চুক্তি স্বাক্ষরিত হয় 13 সেপ্টেম্বর 1993 সালে। 13 সেপ্টেম্বর 1993 সালে। অনেকে অ্যান্সার করেছো আশরাফুল এ। ঠিক আছে, এখন তোমরা প্রশ্নে আসো। দেখো, বেলফোর ঘোষণাটি কোন রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত? এটার উত্তর দাও। এটা হবে হচ্ছে 19 নাম্বার। 554 নাম্বার পেজের 1 নাম্বার নিচের দিকে 1 নাম্বার প্রশ্ন। ঠিক আছে, বেলফোর ঘোষণাটি দেখো, বেলফোর ঘোষণাটি কোন রাষ্ট্রের সাথে সম্পর্কিত? কোন রাষ্ট্রের সাথে সম্পর্কিত? বেলফোর কেন ঘোষণা করা হয়? ন্যাশনাল হোম অফ বা ফর কি জুইশ পিপল, তাই না? বেলফোর এই জন্য ঘোষণা করা হয়। এ ভারত, বি পাকিস্তান, সি ইসরায়েল, ডি হচ্ছে যুক্তরাষ্ট্র। এটার অ্যান্সারটা কি হবে বলো? কারা কারা অ্যান্সার দিছো? আচ্ছা, অনেকে লিখছো এ। এ না, এ হবে না, অন্য অ্যান্সার দাও। আচ্ছা, আমি এখানে অ্যান্সার দিয়ে দেই, যারা পরে রেকর্ডিং দেখবা অবশ্যই পজ করে অ্যান্সারটা দিবা কিন্তু। এটা হবে হচ্ছে ইসরায়েল। ঠিক আছে, ইসরায়েল। আচ্ছা, ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত হামাসের অভিযানের নাম কি ছিল? অপারেশন আল আকসা ফান্ড, অপারেশন আয়রন ফোর্ট, অপারেশন রেড ডাউন, অপারেশন রেড অফ গড। রেড অফ গড। ঠিক আছে, এটা অ্যান্সার করে এ বি সি ডি। 20 লেখে এ বি সি ডি লিখবা, 19 সি। ভেরি গুড বেলালি, থ্যাংক ইউ। আমি নামটা ভুল প্রোনাউন্স করলে অবশ্যই আমাকে জানাবা। বেলালি, ঠিক আছে। আচ্ছা, তাহলে অ্যান্সারটা দাও। এটা ইসরায়েলের 20 নম্বর অ্যান্সারটা দাও। ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত হামাসের অভিযানের নাম কি? এটার পেজ নাম্বার যারা জানতে চাচ্ছ তাদেরকে বলি, এটা ঢাকা ভার্সিটির 3 নাম্বার কোশ্চিন, পেজ নাম্বার 555। এটা এসেছিল ঢাকা ভার্সিটি বি ইউনিটের 24-25 সেশনে। 24-25 সেশনে, 24-25 সেশনে। ঠিক আছে, এটার অ্যান্সারটা দাও। তাহলে আমি এটা অ্যান্সার দিয়ে দিলাম, অপারেশন আল আকসা ফান্ড। কে কে সঠিক অ্যান্সার দিছো দেখি? এ বিলালি লেখছো এ। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাপনার নাম? এ হচ্ছে প্যাট্রিয়ট, বি হচ্ছে প্যান্সার S1, সি হচ্ছে আয়রন ড্রোম, ডি হচ্ছে এ সাইপেন 300 PS।
S-300 PS, এটার অ্যান্সার করো। অনেকে অ্যান্সার দিয়েছো এ। না, হবে না, তোমাদেরকে অবশ্যই বই পড়তে হবে। বই না পড়লে কিন্তু দেখা যাবে কি তোমরা পড়াটাই পারতেছো না, ঠিক আছে? নেক্সট ক্লাস থেকে অবশ্যই সামনের বুধ বৃহস্পতিবারের দিকে আবার ক্লাস হবে, তখন তোমরা অবশ্যই কি করবা, বইটা নিয়ে আসবে এবং সাথে করবা। বিকাল 4টা থেকে 4:30টার মধ্যে কিন্তু ক্লাস শুরু হয়ে যায়, ঠিক আছে? এরপরে কিন্তু নগদর পেজগুলোতে ক্লাস হতেই থাকে। আচ্ছা, সাকিব বিন সম্রাজ দিয়েছো হচ্ছে আয়রন ড্রোম। সি, থ্যাংক ইউ, এটা হয়েছে অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার আমি করে দেই, এটা হচ্ছে আয়রন ডোম। আচ্ছা, গাজায় সম্প্রীতিকালের সংঘর্ষ কবে শুরু হয়? ডিসেম্বর 2023, অক্টোবর 2023, সেপ্টেম্বর 2023, নভেম্বর 2023। তোমরা অ্যান্সার করো, আমি তোমাকে এদের পেজ নাম্বারটা বলে দেই, ঠিক আছে? আচ্ছা, আগেরটার পেজ নাম্বারটা বলা হয়নি, সম্ভবত 556 নম্বর পেজ ছিল, রাজশাহী ইউনিভার্সিটি ক্ষেপণাস্ত্র 5 নাম্বার কোশ্চিন, 556 নম্বর আগের প্রশ্নটার। এবং পরের প্রশ্নটা আসো দেখো, এটা হচ্ছে 557 নম্বরের নিচে মেডিকেল ডেন্টাল কোশ্চিনের মধ্যে আছে গাজায় সম্প্রীতিকালে সংঘর্ষ কবে শুরু হয়। রিসেন্টলি এই সংঘর্ষটা কবে শুরু হয় একটা অপশন দিতে হবে তোমাদেরকে, অ্যান্সার করতে হবে। এটা কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে অক্টোবর 2023। কারা কারা আনসার করেছো? আচ্ছা, বিলালি দিয়েছো অক্টোবর 2023। হ্যাঁ, হয়েছে, থ্যাংক ইউ বিলালি। তুরস্ক, প্রাচীন সভ্যতার কেন্দ্র হচ্ছে তুরস্ক, এর নাম হচ্ছে আনাতোলিয়া। তুরস্ক ছিল অটোমান সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু এবং এর হচ্ছে একটা শাসকের নাম হচ্ছে ওসমান। আচ্ছা, তুরস্কের জনক কামাল তুর্ক, কিন্তু এটা এত ইম্পর্টেন্ট না। এখানে আসে দেখো, তুরস্কের ঐতিহাসিক স্থান ট্রয় নগরী, ঠিক আছে? ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় কোন দেশকে? ইউরোপের রুগ্ন মানুষ বলা হচ্ছে তুরস্ককে। এইটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চিন। দুইটি মহাদেশ অবস্থিত কোথায়? ইস্তাম্বুল, এশিয়া এবং ইউরোপ দুইটাই ইস্তাম্বুলে, ঠিক আছে? তারপর আসো দেখো, ইউরেনিয়াম রাষ্ট্র হিসেবে বিবেচিত হচ্ছে তুরস্ক, এটা খুবই ইম্পর্টেন্ট। তুরস্কের বর্তমান নাম কি? তুর্কি, তাই না? ইতিহাসের বিখ্যাত আয়া সোফিয়া মসজিদ তুরস্কে অবস্থিত। আধুনিক তুরস্কের কেন্দ্রবিন্দু পরিচিত কি? তাসকিম স্কয়ার, ঠিক আছে? লেবাননে আসি দেখো, আমরা এগুলো খুব সংক্ষিপ্ত পড়বো কারণ এগুলোর সংক্ষিপ্ত অ্যান্সারই আসে এবং খুব কম আসে দেখা যায়, এই জন্য অল্প করে দেওয়া। দেখো, লেবাননে ইসরায়েলের কর্তৃপক্ষ পরিচালিত সামরিক অপারেশন স্প্রিং স্টর্ম, এটার হচ্ছে মরুভূমিহীন দেশ বলা হয়, ঠিক আছে? মধ্যপ্রাচ্যের কি মরুভূমিহীন দেশ লেবাননকে বলা হয়, ঠিক আছে? লেবাননের ইসলামীপন্থী রাজনৈতিক যেই সশস্ত্র সংগঠন আছে সেটার নাম হচ্ছে হিজবুল্লাহ। সদর দপ্তর কোথায়? দেখো, বেরুত, লেবাননে। আরবি শব্দ কোথায়? আল্লাহর দান। দখলদার ইয়ারিকি হাত থেকে কুয়েতের দেখো মুক্তি পায় 1991 সালে 28শে ফেব্রুয়ারি এবং মহিলারা ভোট লাভ করে 1999 সালে। প্রধান সরকারের নাম হচ্ছে আমির, ঠিক আছে? আচ্ছা, এটা যদি স্ক্রিনশট নিতে যাচ্ছ অবশ্যই নাও। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। কোথায় ঐতিহাসিক ট্রয় নগরী অবস্থিত? হ্যাঁ, অক্টোবর 23 দিয়েছো, খুবই সুন্দর। আচ্ছা, এটাও অ্যান্সার করো। কোথায়
ঐতিহাসিক ট্রয় নগরে অবস্থিত। তোমাদেরকে তাহলে বলে দেই এটা কত নম্বর পেজে আছে। এটার অ্যান্সার করো, আমি ততক্ষণ তোমাদেরকে পেজ বলে দিচ্ছি। ট্রয় নগরে অবস্থিত 554 নাম্বার পেজ, জয়কলি জিকে 554 নাম্বার পেজ, 554 নাম্বার পেজে 3। ঠিক আছে, এটা রাশি ইউনিভার্সিটিতে আসছিল, বিসিএস এও আসছিল। তাহলে এটা কি হবে? তুরস্ক, তাই না? এটার অ্যান্সার হবে কি তুরস্ক। হ্যাঁ, বর্তমানে এটাকে ইস্তাম্বুলও বলা যায়। যদি ইস্তাম্বুল অপশনে থাকে অবশ্যই ইস্তাম্বুল বলবা। এটার অ্যান্সার করো। এটা কিন্তু বইয়ে ছিল না, আমি আগে অ্যান্সার করে দিয়েছি। তো তোমরা অবশ্যই হচ্ছে ক্লাস না দেখলে পরীক্ষা কোশ্চেনে অ্যান্সার করতে পারবা না। ঠিক আছে, অনেক সময় আমাদের ইনফরমেশনের বাইরে কিন্তু প্রশ্ন আসতে পারে, তো তখন তোমার কিন্তু অসুবিধা হয়ে যাবে। যারা ক্লাস দেখবে তারা অবশ্যই নামটা বুঝবা। অটোমান সাম্রাজ্যের প্রথম শাসক কে ছিলেন? ওসমান মেহবুব, দুরিন্দর আলী এবং হেনাদানি। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার বলে দাও। সবাই সবাইকে হচ্ছে অবশ্যই ট্যাগ করো, এবং জিকে জয়কলি জিকের পেজটাতে এবং জয়কলি এই অফিসিয়াল পেজটাতে অবশ্যই চোখ রাখো, কারণ আমরা এখন থেকে কিন্তু তোমাদের জন্য ক্লাস একদম পূর্ণাঙ্গভাবে রেডি করছি। তো চেষ্টা করবা যেন ক্লাসটা তাড়াতাড়ি করতে পারো। ঠিক আছে, আরো যদি টপিকে চাও, যারা যারা এখন আমাকে কমেন্ট করছো, মেসেজ করছো, ঠিক আছে, তারা আরো যদি টপিকে চাও যে আপু এই টপিকে পড়াইলে ভালো হয়, ম্যাম এই টপিকে পড়াইলে ভালো হয়, এনিথিং ইউ প্রিফার, আমি ওটা অবশ্যই মনোযোগ দিয়ে পড়ানোর চেষ্টা করব যেন তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, তোমরা কিছুটা এই বইটাকে নিজের করে নাও বর্তমানে 3 মাসের জন্য, কারণ এই বইটাই একমাত্র তোমার কিন্তু পকার পার করতে পারবে, তাই না? এখন যদি তুমি বাংলা ইংলিশ মোটামুটি পারো, তুমি যদি সাধারণ জ্ঞানটা না পারো তাহলে কি হবে? সাধারণ জ্ঞান বিভিন্ন ইউনিটে বিভিন্ন জায়গায় অল্প স্বল্প করে হলেও আছে, কোনো জায়গায় এটা মেইন পার্ট। এখন কি সাউন্ড শোনা যাচ্ছে? তোমরা কি সাউন্ড শুনতে পাচ্ছ এখন? আমাকে একটু কমেন্টে জানাও সাউন্ড শুনতে পাচ্ছ কিনা। আর অ্যান্সার করো, অ্যান্সার করো। দেখো, অটোমান সাম্রাজ্যের প্রথম শাসক ছিলেন কে? ওসমান মেহবুব,
হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সাউন্ড শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। আমাদের আসলে একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে মাইকে সাউন্ড চলে গেছিল, আমি আসলে বুঝতে আসলে চার্জ শেষ হওয়ার কারণে চলে গেছিল, বোঝা যায় নাই। ঠিক আছে, তোমাদেরকে যে কথাগুলো এখন বলছিলাম সেটা হচ্ছে, যারা যারা সাধারণ জ্ঞান ভয় পাচ্ছ তারা অবশ্যই ক্লাস করো। এবং আমাদের কিন্তু জয়কুলি পেজে, জয়কুলি জিকেতে জিকে ক্লাসটা তোমরা পাবা নিয়মিত। বইয়ের সাথে পড়ার চেষ্টা করো, যারা বই কেননি তারা বই কিনে ফেলো, আর যাদের কাছে আছে তারা অবশ্যই বইটাকে সাথে নিয়ে বসো এবং একসাথে পড়ি। তাহলে কি হবে, বইটা পড়া শেষ হয়ে যাবে। কারণ 3 মাস খুবই কম সময়, সাধারণ জ্ঞান 3 মাসে শেষ করা সম্ভব নয়। যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছো তারা অবশ্যই বলবো তারা বই কিনে এখন থেকে অল্প অল্প করে ক্লাস করতে থাকো, অল্প অল্প করে পড়তে থাকো। সপ্তাহে 2টা ক্লাস করলেও কিন্তু দেখা যাবে তোমাদের কিন্তু বছর শেষে তোমাদের কাছে কিন্তু সাধারণ জ্ঞান একদম কমপ্লিট হয়ে থাকবে। তখন কিন্তু তোমাদের কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। আর সাধারণ জ্ঞান কি খালি তোমাদের অ্যাডমিশনের জন্য লাগবে? সাধারণ জ্ঞান কিন্তু তোমাদের চাকরির পরীক্ষা বলো, যে কোনো নিয়োগ পরীক্ষা বলো, প্রত্যেকটা ব্যাপারেই কিন্তু তোমাদের সাধারণ জ্ঞানের কিন্তু একদম প্রয়োজন আছে। কোনো কোনো পরীক্ষা দেখা যায় সাধারণ জ্ঞানের পার্টটা মেইন থাকে, অর্থাৎ ওটার মার্ক বেশি থাকে, 30 মার্কের অ্যান্সার করতে হতে পারে। কোনো কোনো পরীক্ষায় 10 মার্কসের অ্যান্সার করতে হতে পারে, সেখানে সাধারণ জ্ঞানের সাথে অন্য টপিকগুলো বা অন্য সাবজেক্টগুলোও থাকে। ঠিক আছে, তো যারা যারা সাধারণ জ্ঞান পড়তেছো শুধু পরীক্ষার জন্য, নিয়োগ পরীক্ষার জন্যই পড়ো না, এবং ওটা সম্পর্কে জানার চেষ্টা করো। কারণ তুমি যখনই সাধারণ জ্ঞান বুঝে যাবা বা পড়া শেষ হয়ে যাবে, তুমি নতুন নতুন সাম্প্রতিক জিনিসগুলো পড়তে থাকবা, কিন্তু ইতিহাস তো চেঞ্জ হবে না। তাহলে কি হবে, সাধারণ জ্ঞান কিন্তু ম্যাক্সিমাম পড়া হয়ে থাকবে। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে, আমি একটা অ্যান্সার নিব। আচ্ছা, সাকিব বলেছো এ, হ্যাঁ এটার অ্যান্সার হবে হচ্ছে এ। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি পরের ইয়াতে চলে যাই। কাতার, ব্রিটিশ উপনিবেশের স্বাধীন ঘোষণা করা হয়েছিল কবে? 3 সেপ্টেম্বর 1971 সালে। ঠিক আছে, এর সরকার নাম হচ্ছে আমির, এবং এর আমিরের শাসন ব্যবস্থা চালু হয় কত? 1998 সালে। এটার কোনো সবচেয়ে কাতারের একটা জিনিস কি, এটার কোনো রাজনৈতিক দল নেই। রাজনৈতিক দল নেই, এবং এখানে কিন্তু ফিফা বিশ্বকাপ হয়েছিল, তাই না? কত সালে, কে কে বলতে পারবে? অবশ্যই আমাকে কমেন্টে জানাও। 2022 সালে। ঠিক আছে, 2022 সালে। এবার আসে সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত হচ্ছে স্বাধীনতা লাভ করে কবে? 2 ডিসেম্বর 1971। ঠিক আছে, এটা সিরিয়াল করো, দেখো এখানে 1971 স্বাধীনতা, এখানে 1971 স্বাধীনতা। এটা হচ্ছে 3 সেপ্টেম্বর, আর এটা হচ্ছে তোমার 2 ডিসেম্বর। তাহলে একই ইয়ারে কোন কোন রাষ্ট্র স্বাধীনতা লাভ করেছিল সেটা বলো, এবং তুমি যে রাষ্ট্রতে থাকো সেই রাষ্ট্রের স্বাধীনতার সাল এবং স্বাধীনতার তারিখ আমাকে কমেন্টে লেখো। ঠিক আছে, এবং কত তারিখে এবং কত সালে। এবং তোমাকে যে ট্রিক্সটা বললাম আমি, যে সাল কিভাবে মনে রাখবা, ক্লাসে প্রথম দিকে যাও, যারা শোনো নাই কেবল জয়েন করতেছো তারা অবশ্যই ওই ট্রিক্স অনুযায়ী সালগুলো সিরিয়াল করে লিখবা। আচ্ছা, এখানে আসে দেখো বাহরাইন। ঠিক আছে, বাহরাইন মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ ঘনবসতিপূর্ণ দেশ, এটা বাহরাইন। ঠিক আছে, মধ্যপ্রাচ্যের কোনটা মধ্যপ্রাচ্য বলতেছি, কোনটাকে পূর্ব এশিয়া বলতেছি, কোনটাকে দক্ষিণ এশিয়া বলতেছি, এটা যদি জানতে চাও তাহলে অবশ্যই আগের ক্লাসে যাও। আগের ক্লাসের পুরোটা ইয়ার মধ্যে একই পেজের মধ্যে দেওয়া আছে, তোমরা খালি স্ক্রল করে একটু নিচে যাবা, যায় আগের ক্লাসের এই ক্লাসটা দেখলেই মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়া কোনগুলো এটা জানতে পারবা। এবং বাংলাদেশ কোন এশিয়ার মধ্যে পড়ে এই অ্যান্সারটা আমাকে প্লিজ কমেন্টে দাও তোমরা। আচ্ছা, এখানে একটা বাহরাইনের সবচেয়ে ইম্পর্টেন্ট কি, এটাকে কি বলা হয়? মুক্তার দ্বীপ হিসাবে পরিচিত বাহরাইনকে। এখানে প্রচুর পরিমাণে মুক্তা পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা টপ ইনফরমেশন আসি। টপ ইনফরমেশনে দেখো
স্টেপ 3, মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট মেঘবতী সুকর্ণপুত্রী। মেঘবতী সুকর্ণপুত্রী, শোনা যাচ্ছে? হ্যাঁ, খুব সুন্দর বেলালে অ্যান্সার দিয়েছে। 1971 সালে 16ই ডিসেম্বর। থ্যাংক ইউ। তোমরা অনেকে অ্যান্সার করেছো দেখতে পাচ্ছি। ঠিক আছে, এভাবে অ্যাক্টিভ থাকিও। অ্যাক্টিভ থাকলে তোমরা যদি বইয়ের সাথে পড়ো এবং পড়া শেষ করো, তাহলে দেখা যাবে কি তোমাদের কিন্তু এই বই পড়া হয়ে যাবে, তখন এই মোটা বইকে আর কষ্ট মনে হবে না। ঠিক আছে, তাহলে ইসরায়েল এবং ফিলিস্তিনের দেখো সবচেয়ে একটা খুব ইম্পর্টেন্ট চুক্তি, হেব্রন চুক্তি, কত সালে স্বাক্ষর হয়? 15ই জানুয়ারি 1997। অ্যাকুরেট এরকম কোশ্চেন খুব কম আসে, কঠিন প্রশ্ন না হইলে। আচ্ছা, আর এখানে একটা সংবাদপত্রের একটা জিনিস আমরা পড়ি, সেটা দেখো, আল জাজিরা টিভি চ্যানেলটি, আল জাজিরা টিভি চ্যানেলটি, কিছুদিন পর পর আমরা বিভিন্ন লেটেস্ট নিউজ পাই না? সেই টিভি চ্যানেলটির কোথাকার টিভি চ্যানেল? এটা কাতারের স্যাটেলাইটের টিভি চ্যানেল এটি, টেলিভিশন চ্যানেল এইটি। যারা দেখতে পাচ্ছ না তাদের জন্য আমি ভালো মতন বলে দেই, এটা পেজ নাম্বার তোমরা বের করবা। তোমরা কি একদম স্পষ্ট দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেখতে পাচ্ছ তাহলে। আচ্ছা, তারপর আমি পেজ নাম্বার বলে দিচ্ছি। পেজ নাম্বারটা হচ্ছে 553 নাম্বার পেজ, 553 নাম্বার পেজ, নিচের দিকে 553 নাম্বার পেজ এর নিচের দিকে আল জাজিরা কাতারের টিভি চ্যানেল। ঠিক আছে, বিশ্বের যে দেশটি মুদ্রার মান সবচেয়ে বেশি, অনেক টাকা দাও অনেক টাকা আসবে, সেটা কোথায়? কুয়েতি দিনার, কুয়েতি দিনার। ঠিক আছে, তাহলে কুয়েতের মুদ্রার দাম সবচেয়ে বেশি। এখন বাজার কত আমার মনে নাই, আমি লাস্ট টাইম শুনছিলাম 325 বা এরকম সামথিং শুনছিলাম, আর মনে নেই। যারা যারা জানো অবশ্যই আমাকে একটু কমেন্টে লেখো। ঠিক আছে, তাহলে কুয়েতি দিনার। আচ্ছা, এখন আমরা প্রশ্নে চলে যাব। অ্যাটেন্টিভ দেখো, এখানে সাম্প্রতিক কাতার সংকটের সময় কোন দেশটি কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে নাই? নাই শব্দটা ইম্পর্টেন্ট, নয় নাই এগুলো সব ইম্পর্টেন্ট। এ নাম্বার দেখো বাহরাইন, বি নাম্বারে দেখো সংযুক্ত আরব আমিরাত, সি মিশর, ডি কুয়েত। আচ্ছা, অ্যান্সার করো। এটা পেজ নাম্বারটা পাবা তোমরা হচ্ছে 554 নাম্বার পেজ। সম্প্রতি কাতার সংকটের সময় কোন দেশটি কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে নাই? বাহরাইন। এটা 6 নম্বর কোশ্চিন, 554 নাম্বার পেজের। জি আপু, দেখা যাচ্ছে ক্লিয়ার আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মিশর এবং কুয়েত, কোনটা হবে অ্যান্সার? অ্যান্সার করো। যারা যারা রেকর্ডিং দেখবা তারা অবশ্যই একটা কাজ করবা, সেটা হচ্ছে আমাকে পজ করে এটার অ্যান্সার করবা, এবং যারা এখন দেখছো তারা এখন আমাকে কমেন্ট করো, আমি নিব। কুয়েতি ডিনার, ভেরি গুড। বেলালি খুব অ্যাটেন্টিভ। তাহলে এটার অ্যান্সার আমি দিয়ে দিব না, তোমরা অ্যান্সার দিবা? আচ্ছা, চিলে কোঠা শিবে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এটার অ্যান্সার করো, এটার অ্যান্সার নিব আমি। এটা 554 নাম্বার পেজ। যারা পেজ জানতে চাচ্ছ, 554 নাম্বার পেজ, 6 নাম্বার প্রশ্ন। ঠিক আছে, 6 নাম্বার প্রশ্ন। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে কুয়েত। এটার অ্যান্সার হবে হচ্ছে কুয়েত। আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাই। এটা হচ্ছে শেষ কোশ্চেন। কোন দেশটি ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে? সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং ওসমান। আমরা কিন্তু এগুলো পড়ছি। ওমান,
কখনো কখনো ক্লাস হয়, কখনো কখনো ক্লাস হয়। আমার ক্লাসটা বিকাল করেই হবে, তোমরা চেষ্টা করবা এখানের অ্যাটেন্টিভ থাকার, ঠিক আছে। আর বাকি সব ক্লাসগুলো জয়কুলি যে পেজটা আছে, জয়কুলির রিয়েল পেজটা, ওই পেজে যাবা, ঠিক আছে। ওই পেজেই দেখবা হচ্ছে আমাদের বাকি ক্লাসগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমাদের সাবজেক্ট ওয়াইজ ক্লাস চয়েস করে রুটিন দেওয়া আছে খুব সুন্দর করে। রুটিন অনুযায়ী তোমরা অবশ্যই, ঠিক আছে, ক্লাস করবা। আচ্ছা, কোন দেশটি ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে? সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং ওসমান। আচ্ছা দেখো, 554 নাম্বার পেজের 4 নাম্বার কোশ্চিন, এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। অপশনের মধ্যে হবে সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং ওমানের মধ্যে হবে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। সি, থ্যাংক ইউ। সি, অনেকে দিছো সি, থ্যাংক ইউ। আচ্ছা, দিয়েছো কবির, দিয়েছো সি। কবির ক্লাসে প্রথম দিকে ছিল, পরের দিকে গায়েব হয়ে গেছো। এই মাঝখানে এগুলো দেওয়া হবে না, অবশ্যই ক্লাসের ভিতরে থাকতে হবে এবং ক্লাসে অ্যান্সার করতে হবে, তার সাথে সাথে পড়তে হবে, এতে কি হবে, শেষ হয়ে যাবে। আচ্ছা, আমার ক্লাসটা মোটামুটি এখান পর্যন্ত আজকে ছিল। আজকে আমরা কয়েকটা বিষয় নিয়ে পড়লাম, সেটা হচ্ছে ইরাক, ইরান, সৌদি আরব, সিরিয়া, প্যালেস্তাইন, ইসরায়েল, তুরস্ক, লেবানন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন। এসব নিয়ে যখন আমরা পড়লাম, এটা পেজ নাম্বার, টোটাল পেজ নাম্বার হচ্ছে 549 থেকে আমরা 557 পর্যন্ত পড়েছি। তোমরা অবশ্যই এটা আগামী ক্লাসের মধ্যে পড়া শেষ করবা এবং আমাকে অবশ্যই এই ক্লাসের রিভিউতে জানাবা যেটা পড়া শেষ হয়েছে কিনা। তাহলে আমি জানতে পারবো যে তোমাদের কমেন্টে আমি বুঝতে পারবো তোমাদের পড়া শেষ হয়েছে কিনা। এবং আমরা এখন একটু একটা বিষয় সম্পর্কে একটু জেনে নেই, কিভাবে আমরা একটু ওয়েবসাইটে এক্সামটা দিব। যেহেতু কমেন্টের মধ্যে তোমাদের ওয়েবসাইটকে একদম পিন আপ করা হয়েছে, তাহলে অবশ্যই তোমরা এখন কি করবা, ক্লাস যেহেতু শেষ, যারা যারা রেকর্ডিং দেখবা অবশ্যই ক্লাসটা প্রথম থেকে দেখে যায় ওয়েবসাইটের ভিতরে ঢুকবা, পড়ে যায় ওয়েবসাইটের ভিতরে ঢুকবা। ওয়েবসাইট দেখা যাবে আজকে শুরু হয়ে গেছে 5টা থেকে এবং আগামীকাল পর্যন্ত ওয়েবসাইটে পরীক্ষাটা তুমি দিতে পারবা। তো আগামীকালকের পরে তোমাদেরকে আরেকটা কোশ্চেন দেওয়া হবে, সেটার অ্যান্সার তোমরা করবা, যে যতটুকু রিলেটেড আমরা পড়ছি এই রিলেটেড, মানে এই 2টা ক্লাস রিলেটেড আমরা আরেকটা কোশ্চেন দিব কালকের পরের দিন, অর্থাৎ আজকে কি বার, আজকে কালকে এবং আই থিঙ্ক তোমরা সব মঙ্গলবারের মধ্যে একটা কোশ্চেন পেয়ে যাবা। ঠিক আছে, তোমরা ওয়েবসাইটের উপরও চেক রাখবা, ওয়েবসাইটটা দেখবা এবং এটার মধ্যে কিভাবে যাবা, কোন ওয়েবসাইট দেখো, joykuliacademy.com, joykuliacademy.com এ যাবা। এটাকে খুঁজে পাবা কিভাবে, প্রথমে একটা গুগল অ্যাকাউন্ট খুলবা, নিজের ইমেল আছে না, ইমেল দিয়ে লগ ইন করবা, সোজা ভাষায় ইমেল লগ ইন করবা। যাদের ইমেল অ্যাকাউন্ট নাই তারা অবশ্যই ইমেলটা করে নাও এবং ইমেল করে নিয়ে তারপর জিমেলটা করার পরে ইমেলটা অন করো। এই করার পরে অ্যাকাউন্ট শেষ হয়ে গেলে তোমরা দেখবা এটাতে লগ ইন করার পরে উপরে দেখবা একটা ড্যাশ বক্স থাকে, উপর দিকে কিছুটা কাইন্ড অফ এই সাইডে থাকে, ড্যাশবোর্ড থাকবে। ঠিক আছে, ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করবা, তখন দেখবা কয়েকটা ইন্টারফেস পাবা। ঠিক আছে, উপর দিকে ইন্টারফেস পাবা, মাঝখানে একটা ইন্টারফেসে থাকবে হচ্ছে এক্সাম লেখা, এক্সাম লেখা থাকবে। ইন্টারফেসের উপর দিকের মাঝে থাকবে একটা এক্সাম লেখা। এক্সামের মধ্যে যখন লগ ইন করবো ওখানে লেখা আছে এশিয়া মহাদেশ। একটা পরীক্ষা অলরেডি কিন্তু হয়ে গেছে, আজকে কিন্তু পরীক্ষা নাম্বার 2, এশিয়া মহাদেশের দেশগুলো 2। তো ওই দেশগুলোর ভিতরে যাবা, যায় ওখানে তোমাদের 20 থেকে 30 মিনিট সময় দেওয়া আছে, পরীক্ষার সময় দেওয়া আছে, ওর মধ্যে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, পরীক্ষা থেকে বের হয়ে গেলে কিন্তু পরীক্ষা দেওয়াটা কঠিন হয়ে যাবে। তো তোমরা একটানা পরীক্ষা দেবে, এই জন্যই বারবার বলছি ক্লাস শেষ করে, পড়া শেষ করে যে পরীক্ষাটা দাও, তাহলে জানতে পারবা যে কত পাচ্ছ। তোমাদের রেজাল্ট ওই সময়ের ভিতরেই জানায় দেওয়া হবে। এবং আগামী ক্লাসে আমি দেখব যারা যারা হচ্ছে অবশ্যই এই ক্লাসটা করছো এবং পরীক্ষা দিছো তাদের নাম আমি তো অবশ্যই বলবো, এবং তারা অবশ্যই চেষ্টা করবা যে তোমরা সম্পূর্ণ পড়াটা যেন শেষ করতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে আল্লাহ হাফেজ।
আশা করি তোমাদেরকে পড়াতে পেরেছি ভালো মতো। এবং তোমরা যদি এই বইটা সম্পর্কে আরো কিছু জানতে চাও আমাকে পেজের মধ্যে হচ্ছে ইনবক্স করো, আমি তোমাকে অ্যান্সার করবো ইনশাল্লাহ। আর দ্বিতীয় হচ্ছে কি লাগবে, বইটা কিভাবে কিনবা, সবকিছু আমাদের পেজে দেওয়া আছে। তারপরও বলে দেই যে তোমরা নিকটস্থ কোন লাইব্রেরি থেকে কিনতে পারবা, অবশ্যই জয়কুলি জিকে কে। এবং তোমরা ওয়েবসাইট থেকে কিনতে পারবা, জয়কুলির ওয়েবসাইট থেকে যায়, ওয়েবসাইটের ভিতরে যায় বই পাবা, ঠিক আছে? ওই বই থেকে অর্ডার করে দিলে তোমরা তোমাদের যথা জায়গায় পেয়ে যাবে। এবং পুরো বাংলাদেশ কিন্তু আমরা এই বইটা কিন্তু প্রোভাইড করে থাকি। আচ্ছা, তাহলে এখন তাহলে এই পর্যন্ত থাকি। আল্লাহ হাফেজ, তোমাদের সাথে আগামীতে আবার দেখা হবে। আর কি কি টপিকে ক্লাস চাও আমাকে জানাবা। তোমাদের সাথে সবাইকে থ্যাংক ইউ এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। এবং দুপুরে ক্লাস করো, জয়কুলির সাথে করো, জয়কুলি জিকে চলো পড়ি একসাথে, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আমি তোমাদের সাথে তাসনিম পূর্বা।